بين الرجاء والخوف قلبي طائر আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নিউটনস ল ومن অফ মোশন এন্ড ল অফ দ্য গ্র্যাভিটেশন। اليقين তো মেটালের আলোচনার সাপেক্ষে যদি বলি তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথম চ্যাপ্টার আর ডগলাসের বইয়ের থার্ড চ্যাপ্টার। তো প্রথমে আমরা যদি দেখি এখানে দুই ধরনের আলোচনা করা হয়েছে, দুই ধরনের ম্যাথ এখানে পাবো। একটা হচ্ছে গিয়ে ডিসক্রিট মাস ডিস্ট্রিবিউশনের, একটা হচ্ছে কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের। তো ডিসক্রিট নিয়ে ম্যাথ আছে শুধু একটাই, আর বাকি সবগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন। তো ডিসক্রিটের ক্ষেত্রে আমরা সামেশন ইউজ করি, আমরা ফার্স্টে যখন পড়ছিলাম এটা দেখছিলাম, আর হচ্ছে কন্টিনিউয়াস ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ইউজ করবো। তো ডিসক্রিটের প্রথম ম্যাথটা হচ্ছে গিয়ে দুইটা পার্টিকেল তারা আলাদা আলাদা অবস্থান করতেছে 2a ডিস্টেন্সে, আর আরেকটা মাস আরেকটা পার্টিকেল হচ্ছে আমাদের স্মল এম ভরের। এই স্মল এম ভরের এই পার্টিকেলটার উপরে এই দুইটা পার্টিকেল মিলে কতটুকু ফোর্স ক্রিয়েট করতেছে আমরা নির্ণয় করা লাগবে। তো আমরা যদি দেখি, আমরা জানি যে নিউটন গ্র্যাভিটেশন ফোর্স সবসময় আকর্ষণধর্মী হয়, তার মানে যে এই পার্টিকেলটা এরকম একটা এফ প্রাইম বলে টানতেছে, সিমিলারলি এটাকে এফ প্রাইম বলে টানতেছে। এখন যেহেতু এটা একটা সিমেট্রিক কেস, সো এফ প্রাইম দুটো মান সেম হবে। এফ প্রাইমের দুটো অংশ যদি আমরা যদি হিসাব করি, একটা হচ্ছে আমাদের এফ প্রাইম সাইন আলফা, এফ প্রাইম কজ আলফা। এটা দুটো অংশ থাকবে, একটা হচ্ছে এফ প্রাইম সাইন আলফা, একটা হচ্ছে এফ প্রাইম কজ আলফা। তো এখানে এটার একটা কন্ট্রিবিউশন থাকবে, এটা একটা কন্ট্রিবিউশন থাকবে এই দিকে, তার মানে এখানে টু এফ প্রাইম কজ আলফা, আর তার একটা কন্ট্রিবিউশন এদিকে থাকবে একটা এটা। তো এফ প্রাইম সাইন আলফা, এফ প্রাইম সাইন আলফা মানে দিক থেকে সেম এবং ডিরেকশন ভিন্ন, অপোজিট, তার কারণে তারা পরস্পর নালিফা করে দিবে। তো থাকতেছে ওভারঅল আমাদের রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে গিয়ে 2f প্রাইম কজ আলফা। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি রেজাল্টেন্ট ফোর্স। এখন হচ্ছে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এফ প্রাইম নির্ণয় করা এবং কজ আলফা নির্ণয় করা। তো আমরা যদি এখান থেকে দেখি যে এফ প্রাইমটা কি, এফ প্রাইমটা হচ্ছে গিয়ে যে এই এম এবং এই স্মল এম এর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে এখানে যদি দেখি এম এবং হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম ইন্টু জি বাই আর স্কোয়ার, যাদের মতো হচ্ছে গিয়ে আর। তো এখন আমাদের এখানে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে আমাদের এক্স, এই যে সরি, এখানে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে এ এবং আর, সরি এটা এটা আমাদের কনস্ট্যান্ট, এখানে ভেরিয়েবলটা হচ্ছে আমাদের এক্স এবং হচ্ছে এফ প্রাইম। কারণ আমাদের এক্সটা একটু মানে আমাদের এই যে মানে পার্টিকেলটা একটু দূরে থাকতে হবে, একটু কাছে থাকতে হবে, তার মানে এখানে আমাদের বেসিক্যালি আমাদের চলক হচ্ছে গিয়ে এক্স এবং হচ্ছে গিয়ে আর, কারণ এক্সটা যদি ভ্যারি করে সাথে সাথে আমাদের আরটাও ভ্যারি করবে, কারণ ত্রিভুজের যে কোনো একটা বাহু চেঞ্জ হওয়ার সাথে সাথে দ্বিতীয় আরেকটা বাহু চেঞ্জ হয়। ওকে, তো এখানে আমরা যদি দেখি যে আমাদের সূত্রটা যে থাকতেছে কত, তাহলে আমাদের এখানকার এটা 2f প্রাইম কত, তাহলে f প্রাইমের মান কত, এম এম জি বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন কি বলা যায়, দুটো যদি যোগ করে দেই, একটু স্মল এম ক্যাপিটাল এম জি কজ আলফা বা আর স্কোয়ার। তো কজ আলফা যদি এখানে ইউজ করি, কজ আলফা ইকুয়াল টু কি আসবে, যে এক্স বাই আর। এখান থেকে ওভারঅল আমরা থাকতেছে এক্স বাই আর, এখানে যদি হিসাব করে সব মিলে থাকতেছে 2 স্মল এম ক্যাপিটাল এম জি ইন্টু এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এটাকে আমরা যদি জাস্ট একটু মডিফাই করি, 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 আসে। এটা দ্বিপদী বিস্তৃত করলে আসবে 1 মাইনাস 3/2 এ বাই এক্স হোল স্কোয়ার। এভাবে বিস্তৃত করলে আমাদের এ বাই এক্স টার্মটা কমন আসবে, মানে এটার উপরে পাওয়ারগুলো ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। তো এখানে এটা হচ্ছে আমাদের মেইনলি এফ এর সূত্র। অ্যাকচুয়ালি এফ এর সূত্র। এখন আমাদের একটা কন্ডিশন ইম্পোজ করি যে এখানে আমাদের এক্স এর মানটা যদি অনেক অনেক বড় হয়, তখন কি হবে, এক্স এর মানটা এখানে আমাদের যে মানে ফ্র্যাকশনটা দেওয়া আছে এ বাই এক্স, এটা একটা ফ্র্যাকশন। এখন এটা ফ্র্যাকশনটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, আমরা যদি দেখি যে এর মানটা এখানে ছোট এক্স এর তুলনায়, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, আমাদের হরটা বড়। তো একটা প্রকৃত ভগ্নাংশকে যতই আমরা তার সূচক যতই বাড়াতে থাকবো, ততই এটা মানে অ্যাপ্রোচ করবে জিরোর দিকে, অর্থাৎ জিরো, এটা মানটা আস্তে আস্তে জিরোর দিকে যাবে। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে থাকে, অর্থাৎ আমাদের এর মানটা যদি এক্স এর তুলনায় বড় হতে থাকে, তখন এটারও যদি এই ফ্র্যাকশনটা মান যদি বাড়তে থাকে, তখন এটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে আলটিমেটলি। তো এখানে আমাদের কেসটা হচ্ছে গিয়ে এক্স এর মানটা বড়, এক্স এর মানটা এ থেকে বড় যদি হয়, তাহলে আমাদের এখানে ধারাবাহিকভাবে কি মানে আমাদের মানে সূচকটা বাড়তেছে, তার মানে কি আমাদের প্রত্যেকটা টার্ম জিরোর দিকে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এখানে আমাদের ওভারঅল এই যে যতগুলো টার্ম পাবো সবগুলো জিরো থাকতেছে আমাদের 1। তো এখান থেকে আমরা পাচ্ছি যে যখন আমাদের একটা কেস স্পেশাল, যে এক্স এর মানটা যদি এ থেকে বড় হয়, ওই ক্ষেত্রে আমাদের এফ এর মানটা হবে এরকম যে 2m জি বাই এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ম্যাথটা। পরবর্তী ম্যাথটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা আমাদের এই আগের কনসেপ্ট দিয়ে আমরা ম্যাথটা করব। এগুলো সবগুলো হচ্ছে এক্সাম্পলের ম্যাথ। এখানে আমি ম্যাডামের যে সলিউশনটা এটা অ্যাড করলাম, আর বই থেকে সলিউশনটা অ্যাড করলাম। তো এখানে একটা কন্টিনিউয়াসলি মাস ডিস্ট্রিবিউটেড একটা কি আছে, রড আছে। এখন রড থেকে এই রডটা হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এম ভরের এবং তার লেন্থ হচ্ছে কি আমাদের 2a লেন্থ। এখন তার থেকে ওই রড থেকে পারপেন্ডিকুলারলি বি ডিস্টেন্সে অবস্থান করতে যেটা পার্টিকেল। এখন এই পার্টিকেলটার উপরে টোটাল আমাদের কতটুকু ফোর্স ক্রিয়েট করতেছি আমরা বের করা লাগবে, এটা আমাদের স্মল এম। ওকে,
এখন আমরা যদি দেখি যে এইটার উপরে এই অংশটুকু আমরা একটা এলিমেন্ট হিসাব করি। এলিমেন্ট মানে কি, যে একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা মানে ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা বস্তুকে যদি আমরা হিসাব করি, একটা পয়েন্ট বা হচ্ছে কি একটা অংশকে যদি আমরা হিসাব করি, পুরো দণ্ড হিসাব না করে একটা ওই দণ্ডের একটা অংশকে যদি হিসাব করি ডিএক্স দৈর্ঘ্যের, তখন ওইটাকে আমরা বলবো যে একটা এলিমেন্ট। তো এলিমেন্টে আমাদের লেন্থ হচ্ছে কি ডিএক্স এবং এইটুকুর ভর হচ্ছে কি আমাদের ডিএম। ওকে, এখন এই যে এলিমেন্টটুকুর এলিমেন্টুর মানে কি বলবো যে অবস্থান যেটুকু যেখানে ঠিক তার বিপরীত দিকে আমরা এরকম সেম দৈর্ঘ্যের এবং সেম ভরের একটা এলিমেন্ট কাউন্ট করবো। এটা হচ্ছে আমাদের ডিএক্স এবং তার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স এবং তার ভর হচ্ছে আমাদের ডিএম। এখন এই অংশটুকু যতটুকু ফোর্স দিবে, সিমিলারলি অংশটুকু ততটুকুই ফোর্স দিবে, তাই না? এখন তো প্রত্যেকটা পার্টের একটা কি, প্রত্যেকটা এলিমেন্টের একটা মানে তার অনুরূপ আরেকটা এলিমেন্ট থাকবে তার বিপরীত পাশে। তাহলে আমরা যদি দেখি এই এলিমেন্টটা যদি হিসাব করি, এই এলিমেন্টটা তাকে এই এলিমেন্টটা তাকে এই যে এফ প্রাইম বল দিয়ে টানতেছে, সিমিলারলি এটা আমাদের এফ প্রাইম বল দিয়ে টানতেছে। এখন আগের মতোই যে এফ প্রাইমের বলে দুটো অংশ থাকবে, এফ প্রাইম সাইন আলফা, এফ প্রাইম কজ আলফা। এটারও দুইটা থাকবে, যে এফ প্রাইম কজ আলফা, এফ প্রাইম কজ আলফা, এফ প্রাইম সাইন আলফা। তাহলে এফ প্রাইম সাইন আলফা আর এফ প্রাইম সাইন আলফা পরস্পর নালিফাই করে দিবে, থাকতেছে আমাদের কি শুধুমাত্র 2 এফ প্রাইম সাইন আলফা কজ আলফা। তো আমরা একটা এলিমেন্ট হিসাব করতেছি বিধে আমরা এখানে জাস্ট একটা নিচ্ছি। তো প্রতিবারে কি হয়, যতগুলো এলিমেন্ট নেব এবং তার অনুরূপ এলিমেন্টের কারণে আমাদের এফ প্রাইম সাইন আলফা, এফ প্রাইম সাইন আলফা নালিফাই হয়ে যাবে, থাকবে আমার শুধুমাত্র এফ প্রাইম কজ আলফা। ওকে, এখন আরেকটা হিসাব করি যে আমাদের ডেন্সিটিটা কি, ডেন্সিটি হচ্ছে আমাদের ডেন্সিটি 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের 1D ডেন্সিটি, 2D ডেন্সিটি এবং 3D ডেন্সিটি। 1D ডেন্সিটির ক্ষেত্রে বস্তুটা একমাত্রিক হয়ে থাকে। বস্তু যদি একমাত্রিক হয় তাহলে ডেন্সিটি নির্ণয়ের সূত্র হচ্ছে গিয়ে m/l, অর্থাৎ আমরা লেংথ দ্বারা ভাগ দিব টোটাল যে মাসটাকে। আর 2D ডেন্সিটি হচ্ছে গিয়ে আমাদের যদি আমাদের ওই বস্তুটা যদি 2D হয়ে থাকে, যদি তার মাত্রা যদি দুইটা হয়, তখন হচ্ছে আমাদের সিগমা ইকুয়াল টু হয় m/a, এরিয়া দ্বারা ভাগ করবো, অর্থাৎ সর্বোচ্চ মাত্রা দ্বারা ভাগ করলে আমরা মানে ওইটা কারেসপন্ডিং আমরা ডেন্সিটি পাবো। 3Dর ক্ষেত্রে হচ্ছে কি, বস্তুটা যদি আমাদের 3D হয়ে থাকে তখন আমাদের তার ভলিউম দ্বারা ভাগ করবো, অর্থাৎ একটা লেংথ, এরিয়া, ভলিউম দ্বারা ভাগ করবো। এই ক্ষেত্রে আমরা যদি দেখি এটা একটা কি 1D, এটা জাস্ট একটা রড 1D, তার কোনো এরিয়া নাই। তার ওখানে আমরা কি করবো, এটাকে তার লেংথ দ্বারা ভাগ দেবো। তো আমরা যদি এই অংশটুকুর ডেন্সিটি নির্ণয় করতে যাই তাহলে কি আসবে, যে ডিএম তার ভর আর ততটুকু দৈর্ঘ্য, অর্থাৎ ডিএম/ডিএক্স। সিমিলার আমরা যদি সবটুকুর লেংথ নিই, কারণ এটা একটা আইডিয়াল রড, তার মানে কি প্রত্যেকটা পয়েন্টের ডেন্সিটি সেম হবে। তাহলে আমরা এই অংশটুকুর ডেন্সিটি যা, এই টোটাল অংশটুকুর ডেন্সিটিটা, টোটাল অংশটুকুর ভর কত, এম, আর টোটাল অংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2m। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিএম ইকুয়াল টু m/2a ইন্টু ডিএক্স। তো এখান থেকে আমরা যদি পাই যে এই অংশটুকু এবং এই অংশটুকুর মধ্যে যে ফোর্সটা, এটা হচ্ছে কি আসবে, এফ প্রাইম ইকুয়াল টু ডিএম, অর্থাৎ এই অংশটুকুর ভর ইন্টু এই অংশটুকুর ভর, এটা ক্যাপিটাল এম হবে, সরি ক্যাপিটাল এম হবে। তো এখান থেকে ডিএম ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এই ডিএমটাকে আমরা যদি একটু করে লিখি যে এম ডিএক্স বাই 2a ইন্টু জি। তো ওভারঅল আমাদের এখন আমরা যদি এই অংশটুকুর জন্য যে বলটা হয় সেটা আমরা যদি ডিএফ ধরি, এই অংশটুকু ইন্টিগ্রেশন করলে 0 থেকে এফ এর মধ্যে, তাহলে আমরা কী পাবো, এফ পেয়ে যাবো। এই যে ডিএফ ইন্টিগ্রেশন করবো, এটাকে ডিএফ না বলে, আচ্ছা হ্যাঁ ডিএফ বলতে পারি, তাহলে এখানে এটাকে ডিএফও বলতে পারতাম। তো ডিএফ ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন অফ -a থেকে a পর্যন্ত। এই যে এই অংশটুকুর যে বলটা, এটা কিন্তু -a থেকে a পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের জন্য। তাহলে এখানে আমাদের বেরি করতেছে কি, আলফাটা বেরি করবে। আলফাটা বেরি করার সাথে সাথে আমাদের এফ প্রাইমটা বেরি করে এবং আরটা বেরি করে এবং এক্সটা বেরি করতেছে। ওকে, আমরা পরবর্তী চেঞ্জ করবো। তো এখানে আমাদের যেহেতু এটা একটা সিমেট্রিক কেস, একটা ইভেন কেস, তো আমরা কি করতে পারি, এটাকে -a থেকে এর মধ্যে ইন্টিগ্রেশন করে যে কথা, আমাদের মূল ফাংশনটাকে ডাবল করে 0 থেকে এর মধ্যে ইন্টিগ্রেশন করলেও সেম কথা, অর্থাৎ হাফ রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করলে সেম কথা। তো ওকে, আমরা 2টা বের করে নিয়ে আসলাম আর এফ প্রাইমের মানটা বসাই দিব আর কজ আলফাটা রাখবো। এখন আমাদের এটা হচ্ছে আলটিমেটলি যে জি এম ক্যাপিটাল এম বাই এ ইন্টিগ্রেশন অফ 0 থেকে এ আর কজ আলফা বা আর স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন কজ আলফাটা কি, কজ আলফাটা হচ্ছে আমাদের এই যে বি বাই আর, ঠিক আছে, বি বাই আর। এখন বি বাই আর মানে কি, বি বাই আর মানে হচ্ছে আমাদের এই যে বি বাই আর মানে হচ্ছে যে আর মানে কি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন এখানে আমাদের এই অংশটুকুর কনভার্সনটা দরকার নাই, এই যে আমাদের এক্স স্কোয়ার বি স্কোয়ারকে একটা জিনিস ধরে নিয়ে আগানো, এটা দরকার না। আমরা ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করবো যে আমাদের একটা যদি আমাদের ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, অর্থাৎ এই যে এক্স ডিএক্স, এটা যদি থাকে একটা সূত্র আসবে। আর যদি অর্থাৎ আমরা যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি এটা যদি উপরে থাকে তাহলে একটা সূত্র হবে, আর যদি ওই চলকটা যদি উপরে না থাকে তাহলে আরেকটা সূত্র হবে। যদি চলকটা যদি উপরে থেকে, যেমন এখানে আমার কোনো চলক নাই, এই চলকটা মূলত থেকে এক্সটা, এখানে যদি আমাদের চলকটা নাই, যদি না থাকলে আমাদের সূত্র হবে কোনটা, এটা যে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স বাই এ স্কোয়ার ইন্টু রুট ওভার
এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আমরা যদি সূত্রটা বসাই আমাদের এইরকম একটা সূত্র চলে আসবে, আমাদের এই অংশটুকু কনভার্সন দরকার নাই। ঠিক আছে, এখান থেকে বি কাটা যাবে, এখানে যদি অলরেডি একটা বি স্কোয়ার মানে এখানে তো বি স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার এখান গ্রুপে একটা বি আছে, বি কাটা যাবে, থাকতেছে আমাদের শুধুমাত্র একটা বি থাকবে। তো ওভারঅল আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু স্মল এম ক্যাপিটাল এম জি বাই বি ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু পাওয়ার হাফ। এটা হচ্ছে আমাদের ওভারঅল এই কেসের ক্ষেত্রে এক নির্ণয় সূত্র। এখানে আরও কিছু কন্ডিশন ইম্পোজ করা যেতে পারে, যে আমাদের এটা যদি ইনফিনিটি হয়, বিটা যদি অনেক 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 দূরে হয় বা অনেক অনেক বড় হয়, ওই ক্ষেত্রে কি মানে কেমন দেখাবে বিষয়টা। এগুলো আমাদের যেহেতু আপাতত এই ম্যাথের অংশ নয়, কেন আমরা করতেছি না। ওকে, পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের, এটাও আমাদের কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের জন্য, যে গ্র্যাভিটেশন বাই এই ইউনিফর্ম ডিস্ক। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। এখানে কি যে একটা মানে ডিস্ক আছে, এটা হরাইজন্টালি অবস্থান করতেছে। এখন এই যে মানে এটার থেকে পারপেন্ডিকুলারলি অর্থাৎ সেন্টার থেকে আমরা যদি একটা অক্ষটা নিই, এটাকে বলা হয় ডিস্কের অক্ষ, মানে অ্যাক্সিস অফ ডিস্ক। ওই ডিস্কের অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্ট যদি আমাদের একটা বস্তু রাখা হয়, তাহলে ওই বস্তুর উপরে বা ওই পার্টিকুলার উপরে এই ডিস্কটা টোটাল কতটুকু ফোর্স ক্রিয়েট করবে, এটা আমরা নির্ণয় করা লাগবে। ওকে, তাহলে এখানে আমাদের যদি দেখি, এটা একটা আমাদের অবশ্যই এটা একটা পারপেন্ডিকুলারলি অ্যাক্সিস মানে অবস্থান করতেছে, এটা এই যে অ্যাক্সিসটা, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা যদি দেখি যে এই অংশটুকুর জন্য, অর্থাৎ একটা এই যে এই অংশটুকু, এই যে সিম্পলি এই যে এলিমেন্টটুকুর জন্য কি পরিমাণ ফোর্স ক্রিয়েট করে, তো এটার জন্য যা ক্রিয়েট করবে মানে ফোর্স ক্রিয়েট করবে, টোটালটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল ডিস্কের জন্য পেয়ে যাবো। আর মানটা যদি আমাদের 0 থেকে আর পর্যন্ত নেওয়া হয়, হ্যাঁ, আর থিটার মানটা যদি 0 থেকে 5 এর মধ্যে নেওয়া হয়, তাহলে আমরা টোটালটা পেয়ে যাবো। আমরা দেখবো ইনশাল্লাহ। তো দেখি আমরা এখানে এটা দুটো ওয়েতে করা যায়, একটা এরিয়া ইন্টিগ্রেশন মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের জাস্ট সিঙ্গেল ইন্টিগ্রেশন মাধ্যমে, ডাবল ইন্টিগ্রেশন, সিঙ্গেল ইন্টিগ্রেশন, দুটোর মাধ্যমে আমরা দুটো ওয়েতে আমরা ম্যাটার সলভ করতে পারি। ওকে, তো এখানে আমরা যদি দেখি যে এই এলিমেন্টটুকু যদি আমরা দেখি যে এই এলিমেন্টটুকুর যে একটা প্রান্তে, এই এলিমেন্টটুকুর একটা প্রান্তের মানে একটা বৈশিষ্ট্য থাকবে, স্থানাঙ্ক একরকম থাকবে, আর ওই প্রান্ত থেকে আরেকটা প্রান্ত চলে গেলে আমাদের স্থানাঙ্কগুলো একটু মানে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জটা কি, যে আমরা যদি ওই এলিমেন্টের একটা অংশ যদি ধরে নিই, এটাকে আমরা টোটাল রেডিয়াস হচ্ছে কি আমাদের এ, টোটাল রেডিয়াস হচ্ছে এ, আর ওইটা সেন্টার থেকে আর দূরত্ব অবস্থান করতেছে। তার মানে এটা যদি আর হয়, এই অংশটুকু যদি আর হয়, এটা হচ্ছে আমাদের ডিআর হবে। হ্যাঁ, এই অংশ এখান থেকে একটু পর্যন্ত যদি আর হয়, তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের ডিআর হবে। তো টোটাল সেন্টার থেকে তার অপর যে অংশটুকু থাকবে, অপর প্রান্তের রেডিয়াস কত হবে, তাহলে আর প্লাস ডিআর। ওকে, আর এই অংশটুকুর আমরা জানি কি এস ইকুয়াল টু আর থিটা, যখন এই থিটাটা টেন্স টু 0 হবে, তখন আমরা এস ইকুয়াল টু আর থিটা বলতে পারি। তো এটা একটা এক প্রকার, যেহেতু আমাদের কি বলে বৃত্তকলা বা যে বৃত্তচাপ, তো এটা রেডিয়াসটা, এটা লেন্থ কি হবে, যে এস ইকুয়াল টু, হ্যাঁ, এটা যে তাহলে এস ইকুয়াল টু হবে আর ইন্টু থিটা। তো থিটা বলতে কি, অংশটুকু আমরা এটা যদি আমরা থিটা ধরি, এটাও আমাদের দ্বি থিটা, তার মানে কি হবে যে এস ইন্টু মানে এস ইকুয়াল টু হবে আর ইন্টু ডি থিটা, এই অংশটুকু আর এই অংশটুকু ডি থিটা, এটা হচ্ছে আমাদের এই অংশটুকুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এই অংশটুকুর দৈর্ঘ্য পেলাম, তাহলে ডি ইকুয়াল টু কি হবে, এই ডি ইকুয়াল টু হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কারণ আমরা যদি লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করি, তাহলে কি হয়, জিনিসগুলো লিনিয়ার হয়ে যায়। একটা বক্ররেখা যদি আমরা বারবার লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করতে যাই, তাহলে এটা ক্ষুদ্র, মানে আমরা যদি খুব ম্যাগনিফাই করি বিষয়টাকে, তাহলে একটা কার্ভকে অংশটুকু কি, মানে এই কার্ভের এই অংশটুকু, এই যে স্লাইডটুকু কিসের মতো মনে হবে, একটা সরলরেখার মতো মনে হবে। তো সিমিলারলি এই অংশটুকু একটা বৃত্তকলার একটা অংশ ছিল, বাট আমরা যখন লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করবো, খুব জুম ইন করবো, তখন হচ্ছে গিয়ে এই অংশটুকু একটা সরলরেখার মতো মনে হবে। তো এটা যদি একটা সরলরেখা হয়, ডেফিনেটলি এটা একটা সরলরেখা। তো এর দুইটা সরলরেখার এটা একটা কি হয়ে গেল, তাহলে রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। রেক্ট্যাঙ্গেলের কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ডি ইকুয়াল টু কি হবে, এই ডি আর ইন্টু এই যে আর ডি থিটা। এখানে বলা হয় যে আমরা যখন কার্টেসিয়ান থেকে যখন আমরা পোলারে যাব, তখন এরিয়ার ক্ষেত্রে কি কনভার্সনটা কি হবে, আর ডি থিটা, এটা মনে রাখতে হবে আমাদেরকে। ওকে, তো আমরা দেখি এখান থেকে, তাহলে এই অংশটুকুর ভর যদি আমাদের ডিএম হয়, এই অংশটুকু এই পার্টিকুলার ভর যদি আমাদের এম হয়, তাহলে আমাদের সূত্রটা কি হবে, যে এম ক্যাপিটাল এম স্মল এম জি বাই পাই এ স্কোয়ার। কেন বললাম, কারণ হচ্ছে আমাদের প্রথম থেকে আসি, এখানে লেখা আছে যে এম ইন্টু ডিএম, এটা অংশটা হচ্ছে ডিএম থেকে আসছে, এটা মূলত ডিএম থেকে আসছে। তো আমরা যদি এখানে কি বলে যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে আমাদের যদি ডেন্সিটি নিতে চাই, তাহলে কি আসবে, টোটাল ভর বাই পাই এ স্কোয়ার। আর এই অংশটুকুর যদি হিসাব করি, তাহলে অংশটুকু ভর কত, ডিএম, আর হচ্ছে ডিএ। তো এখান থেকে ওভারঅল কত আসে, ডিএম ইকুয়াল টু কি আসবে, তাহলে আমাদের ডিএম ইকুয়াল টু আসবে এম পাই এ স্কোয়ার ইন্টু ডিএ, যে এটাই এখানে লেখা আছে যে পাই ডি এম ডিএ বাই পাই এ স্কোয়ার ইন্টু জি, এটা হচ্ছে আমাদের সেই ডিএম এর অংশ বাই আর স্কোয়ার। কারণ এই অংশটুকুর লেন্থ হচ্ছে কি আমাদের মানে দূরত্ব হচ্ছে কি আমাদের আর দূরত্ব অবস্থান করতেছে, এই এলিমেন্ট থেকে এই পার্টিকুলারটা আর দূরত্ব অবস্থান করতেছে, আর এটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা আছে। ওকে,
তো এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের ইন্টিগ্রেশনটা কি আসবে, তাহলে আমাদের এখানকার কনস্ট্যান্ট কে এমটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল স্মল এম কনস্ট্যান্ট, আর স্কোয়ারটা কনস্ট্যান্ট, ফাই এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে আমাদের থাকতেছে কি জিটা কনস্ট্যান্ট থাকতেছে আমাদের ইন্টিগ্রেশন অফ কস এ। এখন আমরা যদি একটু দেখি যে এখানে আমি একটা চিত্র ড্র করছিলাম আগে, এই যে এখানটায় এটা আগেরটার মতোই মোটামুটি কাছাকাছি ম্যাথ, যেটা ম্যাথটা রানিং ছিল ওই ম্যাথের মানে চিত্রটা সেম। তো এখানে এই যে এই এলিমেন্টটুকুর জন্য এখানে একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে আমাদের এফ প্রাইম। সিমিলারলি এটা যদি আমরা সিমেট্রিক কেস হিসেব করি, তাহলে সিমেট্রিক মানে সেম অনুরূপ বা অনুরূপ আরেকটা এলিমেন্ট এদিকে থাকবে। তো এলিমেন্টটুকু কি এফ প্রাইম বল প্রয়োগ করবে, তাহলে এফ প্রাইম এবং এফ প্রাইম। এখন আমরা যাচ্ছি কি এই পার্টিকেলের উপরে, এই পার্টিকেলের উপরে এফ প্রাইমও নাই এফ প্রাইমও নাই, এই পার্টিকেলটার উপরে আমরা ভার্টিক্যালি কিন্তু এফ প্রাইমের ডিরেক্টলি কোনো ইয়া নাই, তাহলে আমাদের একটা তার একটা পোর্শন বা তার একটা কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে উপাংশ। সেটা কি এফ প্রাইমের এদিকের উপাংশ কত, এফ কজ আলফা, এফ প্রাইমের একটা উপাংশ কি এফ কজ আলফা, তাহলে দুটো মিলে টু এফ কজ আলফা হলো। বাট এই বলের একটা উপাংশ কি হবে এফ প্রাইম সাইন আলফা, আর এই বলার একটা উপাংশ হবে এফ প্রাইম সাইন আলফা। তাহলে এফ প্রাইম সাইন আলফা পরস্পর নালিফাই করে দিতে থাকতেছে কি আমাদের এই যে টু এফ প্রাইম সাইন আলফা, ঠিক আছে, টু এফ প্রাইম সাইন আলফা। অথবা আমরা যদি বলি যে সিঙ্গেল ফোর্স হিসাব করলে শুধুমাত্র এফ প্রাইম সাইন আলফা। ওকে, এটুকু আমরা নিব যে তো ওভারঅল আমরা পাচ্ছি হচ্ছে কি এফ ইকুয়াল টু থাকতেছে আমাদের সেই যেখানে একটা জাস্ট কি আসবে এফ প্রাইম, তাহলে আমরা ওভারঅল এফ প্রাইম ইকুয়াল পাচ্ছি, এফ প্রাইম ইকুয়াল টু হবে এম ডি এম, সরি এখানে যদি আমরা লিখি হয়তো করতে আসছি এটা, এফ প্রাইম ইকুয়াল টু হবে এফ প্রাইম ইকুয়াল টু হবে বা ডিএফ ইকুয়াল টু হবে, ডিএফ ইকুয়াল টু হবে আমাদের এম ডি এম আর স্কোয়ার আর ইয়ে কজ আলফা। ওইখান থেকে আমরা যে ডিএম ইকুয়াল টু ইন্টিগ্রেশন করবো, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এটি করে আমরা এফ পেয়ে যাবো, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে সূত্রটা লিখলাম ওকে এফ ইকুয়াল টু এটা, এখান থেকে আমরা যে এম ইকুয়াল টু এম এর মানটা যে এম ডিএ বাই ফাই এ স্কোয়ারটা বসালে আমরা ওভারঅল এই সূত্রটা পাই আর কি। ওকে, এখন আমরা কনভার্ট করবো, কনভার্টটা কেমন হবে যে ডিএ কে কীভাবে কনভার্ট করবো, এই যে এখান থেকে যদি লিখি, এটা অনেক অ্যাডভান্স করে বলছে, যাই হোক এখানে আমরা এই যে cos থিটা ইকুয়াল টু কি cos থিটা ইকুয়াল টু cos আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে বি বাই আর মানে কি রুট ওভার বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, একবারে লিখে ফেললাম এখান থেকে, হ্যাঁ এই জিনিসটা একবারে লিখে ফেললাম। আর হচ্ছে গিয়ে ডি এর বদলে কি লিখলাম আমরা, এখানকার ডি এর বদলে আর ডি এর দিয়ে দিতাম, অর্থাৎ আমরা এই লাইন থেকে এই লাইনে চলে আসলাম। আর যথারীতি আমরা আর এর ডি থিটার ইয়াটা বসাবো, ডি থিটার যে লিমিটটা জিরো থেকে 2π, অর্থাৎ আমাদের যদি টোটাল ডিস্টেন্স হিসেব করতে হবে, তাহলে এখান থেকে এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে সেটা এই রেখাটা যখন আবার পুরো একটা গুণন দিয়ে আবার আগের জায়গায় আসবে, তার মানে কি 0 থেকে 2π। আর আর বিষয়টা কি, যে এলিমেন্ট আমরা এখানে তাহলে নিতে পারি আর অথবা এখানে তাহলে নিতে পারি, তার মানে কি 0 থেকে নিয়ে এ পর্যন্ত তার রেডিয়াসের যে আর এর যে রেঞ্জটা। ওকে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখন আসি যে বিটা তো কনস্ট্যান্ট বের করে নিয়ে আসবো। ওভারঅল আমরা থাকতেছি কি এখানে এই যে একবার ইন্টিগ্রেশন করলে থিটার সাপেক্ষে যদি একবার ইন্টিগ্রেশন করতে, এটা বলা হয় থিটা ইন্টিগ্রেশন, থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমাদের কি আসবে 0 থেকে 2π, অর্থাৎ 0 মাইনাস 2π চলে আসবে, অর্থাৎ 2π মাইনাস 0, তার মানে 2π চলে আসবে। আর ওভারঅল আমাদের বাকিটুকু ঠিক থাকবে যে বি, হ্যাঁ বি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3/2 সব ঠিক থাকবে। আর আবার কি আসবে এখানে এই যে আর ডিআরটা থাকবে, আর ডিআরটা ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন যদি করি, অর্থাৎ এই 2πটা বের করে নিয়ে আসলাম, হ্যাঁ 2πটা বের করে নিয়ে আসবে। এখানকার একটা বিষয় আছে যে এখানকার 5 কাটা যায় আর 2, এখানে আমি সময়টা নোটটা করা হয়েছে এখানে এই জায়গায়, যাই হোক ওকে। যে ইন্টিগ্রেশন করি এখন হচ্ছে আমাদের এই যে আর ডিআর বাই ইন্টিগ্রেশন অফ আর ডিআর বাই আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে আমাদের মানে ভেরিয়েবলটা কি, আরটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যে ভেরিয়েবলের সাথে আমরা ইন্টিগ্রেশন করতেছি ওই ভেরিয়েবলটা আবার উপরে আছে। তো এটার সাথে এক্ষেত্রে ইন্টিগ্রেশন সূত্রটা কি হবে, যে চলকের সাপেক্ষে করতেছি সেই চলকটা যদি অলরেডি উপরে থেকে থাকে, তখন আমাদের সূত্র হবে -1 √ x স্কোয়ার প্লাস a স্কোয়ার। আমরা যদি চলকটা যদি না থাকে, তখন সূত্র একটা চলক যদি চলক না থাকে তাহলে একটা চলক আসবে, আর যদি থেকে থাকে তাহলে চলক আসবে না। এটা হলো মেইন কনসেপ্ট, যদি থেকে থাকে তাহলে আসবে না, আর যদি না থাকে তাহলে একটা চলক আসবে, ওটা আর কি। তো এখানে ইন্ডাকশন সূত্র অ্যাপ্লাই করলে আসবে আমাদের -b বাই, আগের থেকে যদি একটা b ছিল যে -b বাই √ আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিমিট বসাবো 0 থেকে। তো ওভারঅল যদি সবটুকু লিমিট বসাই দিই তাহলে আমাদের এই সূত্রটা পাবো, জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বলনীয় সূত্র। এখন আমাদের যদি একটা কোনো কন্ডিশন ইম্পোজ করতে বলে যে আমাদের আরটা যদি অনেক অনেক বড় হয়, টেন্স টু ইনফিনিটি হয়ে থাকে, তখন আমাদের কী ঘটনা ঘটবে, তখন এটা এই জিনিসটা একটা বিন্দুর মধ্যে দেখা যাবে, সরি
যদি আর মানটা যখন অনেক ছোটো হয়, আর মানটা যখন অনেক বড় হয়, ওই ক্ষেত্রে কী কী চেঞ্জ হবে, এখানে জাস্ট আমরা লিমিটগুলো বসাতে হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমরা সম্ভবত একটা দ্বিপদী সূত্র ইউজ করা লাগবে আর কি, এটুকু পার্থক্য। এখন এই ম্যাথটা, সেম ম্যাথটা আমরা এখানে তো আমরা ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে করছি, এইটা একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার ছিল মেকানিক, ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিজম কোর্সে। ওই ক্ষেত্রেও সেম, যে একটা রিংয়ের জন্য আগে বের করতে হচ্ছে, দেন হচ্ছে আমাদের ডিস্কের জন্য বের করা লাগছে। ডিস্কের জন্য পার্থক্য হচ্ছে আমরা যদি একটা রিংকে যদি বিশ্লেষণ করি, অনেকগুলো ইনফিনিট সংখ্যক কী পাবো, ইনফিনিট সংখ্যক আমরা রিং পাবো। অর্থাৎ একটা রিংয়ের জন্য যদি আমরা বল হিসাব করতে পারি, তাহলে ইনফিনিট সংখ্যক রিং, যদি আমরা ইনফিনিট রিংয়ের সংখ্যা যদি আমি ইনফিনিট করে দিই, তাহলে তো আমরা একটা ডিস্ক পেয়ে যাবো। অর্থাৎ আমরা এই যে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের রিংয়ের জন্য মানে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় সূত্র বা বল নির্ণয় সূত্র। এটা জাস্ট আমরা হচ্ছে গিয়ে ই এর সাথে পার্থক্য কি, এফ এর পার্থক্য যে আমাদের কিউ দ্বারা ভাগ করলে তো হয়ে যায়। তার মানে আমাদের শুধুমাত্র যদি এই ই এর মানটা যদি কিউ দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা এফ পেয়ে যাবো। এটাই পার্থক্য। তাহলে আমরা ই এর সূত্র বের করলাম, বের করে এই অংশটুকু আবার ইন্টিগ্রেশন করা লাগবে রিং এর জন্য। একটা রিং এর জন্য যদি এটা হয়, তাহলে আমাদের ডিস্কের জন্য কি হবে, এটাকে ইন্টিগ্রেশন করে দেবো জাস্ট সিম্পলি। এই যে সেম মানটাকে আমরা ইন্টিগ্রেশন করা লাগছে, এই যে এখানকার যে সূত্রটা খুব এই জিনিসটা এখানে আবার ইন্টিগ্রেশন করা লাগছে, এটাই পার্থক্য। ওকে, এখন আমরা অধ্যায়ের মধ্যে চলে যাব। অধ্যায়ের শেষে যে ম্যাথগুলো এখানে, প্রথম ম্যাথটা কি বলা হয়েছে, যে একটা টেট্রাহেড্রন, অর্থাৎ এটা পিরামিড আমরা ট্রিট করতে পারি পিরামিড হিসেবে। একটা পিরামিডের চারটা প্রান্তে চারটা পার্টিকেল অবস্থান করতেছে, প্রত্যেকটার মাস হচ্ছে গিয়ে সেম। এখন এখন আমাদের বলা হয়েছে যে যে কোনো একটা পার্টিকেলের উপর বাকি তিনটা পার্টিকেলের টোটাল ফোর্স কত, যে কোনো একটা পার্টিকেলের উপর বাকি তিনটা ফোর্স পার্টিকেলের টোটাল ফোর্স কত নির্ণয় করা লাগবে। ওকে, আমরা যদি দেখি, আমরা বোঝানোর সুবিধার্থে বলের দিকগুলো দিকে রাখছি, সরি হ্যাঁ বলের দিকগুলো রাখতে পারি অথবা এই রাখতে পারি একই দিকে। ওকে, তো আমরা যদি দেখি এই পার্টিকেলের উপরে এই পার্টিকেলটা কতটুকু বল প্রয়োগ করতেছে, এটা হচ্ছে আমাদের এফ প্রাইম বল, এফ এফ বল। সিমিলারলি এটাও সেম পরিমাণ বল প্রয়োগ করবে, কারণ এটা হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে যে রেগুলার টেট্রাহেড্রন, মানে প্রত্যেকটার বাহু, হ্যাঁ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমাদের এ, প্রত্যেকটা বাহু সেম, এটাও আমাদের এ, এটাও এ, এটাও এ, এটা এ, প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ আর কি এ। ওকে, এখন এখন আমরা জানি কি, এখন তারা যদি ফোর্স ক্রিয়েট করে, তাহলে তাদের যে মানে রেজাল্টেন্ট ফোর্সের যে দিকটা হবে, সেটা হচ্ছে তার ভর কেন্দ্রগামী। এটাই ওদের মানে এই ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে তারা যখন পরস্পরকে মানে থার্ড পার্টিকেলটাকে বা ফোর্থ পার্টিকেলটাকে যদি বাকি তিনটা পার্টিকেল যদি টানে, আকর্ষণ করে, তাহলে তাদের যে রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা হবে, সেটা হচ্ছে তাদের ভর কেন্দ্রগামী হবে। এখন আমরা বোঝানোর সুবিধা, আমরা যদি দেখি এই বলটা যদি এই বরাবর যদি বল প্রয়োগ করতো, এই পার্টিকেলটা এই পার্টিকেলটা যদি বল প্রয়োগ করতো, তাহলে এদিকে হবে, এটাও সিমিলারলি এরকম হবে, এটাও সিমিলারলি এরকম হবে। তাদের যে লব্ধিটা হবে তাদের মাঝামাঝি কোনো একটা জায়গায়, এটা যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, সেটা হচ্ছে কি আমাদের ভর কেন্দ্রগামী হবে। ঠিক আছে, এদিকেও আমরা ট্রিট করতে পারি, চাইলে এদিকে আমরা হিসাব করতে পারি, এক কথা। এই ক্ষেত্রে আমরা এদিকে হিসাব করবো, যাতে করে আমাদের বোঝার সুবিধা হয় আর কি। ওকে, এখানে তাহলে আমাদের কি করা লাগবে, এই দিকের মানে এই বরাবর প্রত্যেকটা বলের উপাংশ নিতে হবে। কারণ আমরা যদি দেখি এই বলটা যদি আমরা উপাংশ বিভক্ত করি, সিমিলারলি যদি দুটো উপাংশ পাবো, তো এই যে কোনো একটা উপাংশ থাকবে এদিকে, একটা উপাংশ থাকবে এদিকে। তো এই বলের একটা উপাংশ থাকবে এদিকে, একটা উপাংশ থাকবে এদিকে। তো এই বলগুলো পরস্পর আসাতে থাকে না, শেষ পর্যন্ত পরস্পর নালিফাই করে দেয়। এখানে আমরা সবগুলো বলের উপাংশ নিব, এই যে এ এন বরাবর প্রত্যেকটা বল উপাংশ নিব। কারণ আমরা জানি এটা একটা ম্যাথ আছে এরকম, যে এটা যদি আমাদের একটা F2 বল হয়, এটা যদি F1 বল হয়, এটা যদি আমাদের রেজাল্টেন্ট ফোর্স হয়, তাহলে রেজাল্টেন্ট ফোর্সের সাথে যদি আমাদের প্রত্যেকটার অ্যাঙ্গেল যদি জানা থাকে, এই যে রেজাল্টেন্ট ফোর্সের সাথে তাদের যে ইন্ডিভিজুয়াল যে ফোর্সগুলো, তাদের যদি কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা যদি জানা থাকে, তাহলে আমাদের ইজিলি লব্ধি নির্ণয় করা যায়। আর ইকুয়াল টু F1 cos θ 1, এই যে এই দিকে আমাদের F1 এর উপাংশ নিব, আর এইদিকে F2 এর উপাংশ নিব, উপাংশ নিয়ে যোগ করে দেবো, এটা একটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা স্পেসিফিক অ্যাঙ্গেল যদি না জানা থাকে, যে F1 কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, F2 কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, এটা যদি না জানা থাকে, আর শুধুমাত্র যদি তাদের মাঝামাঝি অ্যাঙ্গেল যদি জানা থাকে, তখন সূত্র হচ্ছে আমাদের F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos ওই অ্যাঙ্গেলটা, এই আলফাটা। ঠিক আছে, আর যদি আমাদের স্পেসিফিক অ্যাঙ্গেল যদি জানা থাকে, তখন সূত্র হচ্ছে এটা। তো এখানে আমাদের স্পেসিফিক অ্যাঙ্গেল জানা আছে, অর্থাৎ যে এই যে টেট্রাহেড্রনের সাথে এই যে প্রত্যেকটা এটার সাথে এটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে আমরা বের করে নিতে পারবো, এটার সাথে এটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে বের করে নিতে পারবো, প্রত্যেকটার সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করছে। অর্থাৎ এই মানে এই রেখাটার সাথে এই এন হচ্ছে কি ভর কেন্দ্রগামী একটা রেখা,
এই ভরকেন্দ্রগামী রেখার সাথে আমাদের এ বি রেখাটা যে অ্যাঙ্গেল তৈরি করছে ডেফিনেটলি আমাদের বিসি এসি রেখাটাও সেম অ্যাঙ্গেল তৈরি করছে, আমাদের এসি এডি রেখাটাও সেম অ্যাঙ্গেল তৈরি করছে। ওকে, আমরা নির্ণয় করে জাস্ট 3 দিয়ে গুণ দিয়ে দিলে হবে। তাহলে এই বলের যে মানটা হবে অর্থাৎ এই দিক বরাবর, হ্যাঁ, এ এন বরাবর এ বি এর যে কন্ট্রিবিউশন বা উপাংশ, এ এন বরাবর এসি এর উপাংশ অতটুকুই, এ এন বরাবর এডির উপাংশ অতটুকু। তাহলে আমরা কি করবো, আমার মেন টার্গেট থাকবে একটা, যে এ বি এর কন্ট্রিবিউশন কতটুকু বা তার উপাংশ কতটুকু, বা তার এই এ এন বরাবর এ বি এর উপাংশ কতটুকু, এটা যদি নির্ণয় করতে পারি ওইটাকে 3 গুণ দিয়ে দিলে আমরা মেন আনসারটা পেয়ে যাবো। তো আমাদের মেন টার্গেট থাকবে একটা বলার জন্য কী ঘটনা ঘটতেছে, কী ফেনোমেনা ঘটতেছে, আমরা জাস্ট ওইটাকে 3 দ্বারা গুণ দিয়ে দিলে আমরা ওভারঅল জিনিসটা পেয়ে যাবো। ওকে, আমরা এখন মেন টার্গেট থাকবে এই বরাবর এই বলটার উপাংশ। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এটার দৈর্ঘ্য তো আমাদের জানা আছে, এখন আমাদের টার্গেট থাকবে এ এন এ বি এন দৈর্ঘ্য নির্ণয় করা এবং এ এন দৈর্ঘ্য নির্ণয় করা। এটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, পার্টিকুলার। ওকে, তো এখান থেকে আমরা তো জানি যে এটা ভরকেন্দ্র, একটা ভরকেন্দ্র যখন একটা মধ্যমাকে, একটা ভরকেন্দ্র যখন একটা মধ্যমাকে 2 অনুপাত 1 বিভক্ত করে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বি এন অনুপাত এন বাই এন, এন এম ইকুয়াল টু হবে 2 অনুপাত 1। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি এই যে বি এন বাই এন এম ইকুয়াল টু কি 2:2/1, এখান থেকে আমরা যদি উভয় দিকে নিচের দিকে যদি আমরা এন এমটা যদি যোগ করে দিই, এনটা যদি সরি হ্যাঁ বিএন এর সাথে বিএনটা যদি যোগ করে দিই, অর্থাৎ আমাদের লবের অংশটুকু যদি হরে আনে যোগ করে দিই, তাহলে বিএন বাই বিএন প্লাস এন আর 2/1 প্লাস 2 ইকুয়াল টু কিছু 2/3। এখান থেকে আমরা বিএন ইকুয়াল টু কি পাই, যে বিএন প্লাস এনএম, বিএন প্লাস এনএম ইকুয়াল টু কি বিএম, অর্থাৎ এখান থেকে আমরা বিএন ইকুয়াল টু পাই 2/3 ইন্টু বিএম। এখন বিএমটা নির্ণয় করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমাদের উপাংশ কনসেপ্ট দিয়ে, একটা হচ্ছে কি এটা যদি আমাদের বিএম তো বিএম 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 নির্ণয় করার একটা ওয়ে হচ্ছে কি আমাদের বিএম নির্ণয় করার একটা উপাংশ হচ্ছে কি এটা যদি একটা অতিভুজ, এটা একটা লম্ব, সরি এটা একটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা সরি এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। এইটা একটা সমকোণী ত্রিভুজ, যে এ বিএমসি, বিএমসি একটা সমকোণী ত্রিভুজ, এটা হরাইজন্টাল অবস্থান করতেছে। তাহলে এই বিএনটা যদি একটা ভূমি হয়ে থাকে আর এটা যদি একটা অতিভুজ হয়ে থাকে, বিসিটা যদি অতিভুজ হয়ে থাকে, তাহলে বিএম এর সূত্রটা কি হবে, বিএম ইকুয়াল হবে বিসি ইন্টু কজ 30 ডিগ্রি, যে বিসি ইন্টু কস 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রি মানে কি √3/2, আর বিসি মান কত, এটা যদি একটা টেট্রাহেড্রনের একটা সাইড, তার মানে কি এটা লেন্থ হচ্ছে কি আমাদের এ, তার মানে √3/2 ইন্টু এ, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমাদের অতিভুজ নির্ণয়ের সূত্র দিয়ে, এই যে বিএম ইকুয়াল টু হবে বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার, বিসি স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার। তাহলে বিসির মান তো আমাদের জানা আছে এ স্কোয়ার, আর সিএম মানে কি, সিএম যে দুইটা মধ্যমা, তার মানে কি এই দুইটাকে মানে এই বাহুটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে, তার মানে কি এটা যদি এ হয়ে থাকে, তার মানে এটা কি হবে সিএমটা হবে আমাদের a/2 হোল স্কোয়ার। এখান থেকে আমরা √3/a পাই, যে কোনো একটা ওয়েতে করলেই হয়। তো এখানে আমরা যদি মানটা যদি বসাই দিই, তো বিএন এর সূত্র বিএন এর মানটা কত পাই, a/√3 পাই, এই যে বিএন এর মান a/√3। এখন আমাদের টার্গেট হচ্ছে কি এটা নির্ণয় করা, অর্থাৎ আমাদের এন নির্ণয় করা লাগবে। এনটা কি, এটা একটা যদি সমকোণী ত্রিভুজ, এই যে এই অংশটুকু যদি একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ বি বি এন এ, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এন ইকুয়াল টু কি হবে, এই যে এ বি স্কোয়ার মাইনাস বিএন স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস বিএন স্কোয়ার, আর এ বি মান কত এ স্কোয়ার, এটা একটা সাইড নিয়ে তৈরি হতেছে এ স্কোয়ার, আর বিএনটা কি a/√3 হোল স্কোয়ার। ওভারঅল আমরা এ এন এর সূত্র পাচ্ছি কি, এর মান পাচ্ছি আমরা √3/2 √2/3 ইন্টু এ, এটা হচ্ছে আমাদের এ এন এর সূত্র। ওকে, এখন আমরা যদি দেখি যে এই দুইটা বলের মধ্যবর্তী বলটা কত, আমরা প্রথমত এই দুইটা পার্টিকেলের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলটা নিয়ে ওই বলের উপাংশ নিব আমরা কি এন বরাবর, অর্থাৎ এ বি বরাবর যে দুইটা এ বি এর দুইটা প্রান্তে যে দুইটা পার্টিকেল অবস্থান করতেছে, তাদের মধ্যে বলটা কি হবে, এফ ইকুয়াল টু কি হবে, এই যে জি ইন্টু এম, তাদের ভর যেহেতু সেম, এম ইন্টু এম বাই কত এ স্কোয়ার, অর্থাৎ জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন তার উপাংশটা কত হবে, এইদিকে তার উপাংশটা কত হবে, এই যে এফ কজ আলফা হবে, এই যে কজ আলফা, এই যে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার কজ আলফা। আর যেহেতু এটা তিনটার জন্য সেম ঘটনা, আমরা এখন যদি টোটাল বল যদি নির্ণয় করতে যাই, এই যে তিনটা ডিরেকশন দেওয়া আছে, তার মানে কি এই বলের কন্ট্রিবিউশন, এই বলের কন্ট্রিবিউশন, এই বলের কন্ট্রিবিউশন এ এন বরাবর, তার মানে কি 3 দ্বারা গুণ হবে ওভারঅল ঘটনাটা, অর্থাৎ এই ঘটনাটায় আমরা 3 দ্বারা গুণ দিব। আর যেহেতু এটা আমাদের ফুলটা কাজে লাগতেছে না, আমাদের তার একটা মানে পোর্শন কাজে লাগতেছে, পোর্শনটা কি করবো আমরা, এই পোর্শনের জন্য আমরা কজ আলফা ইউজ করবো, অর্থাৎ উপাংশের জন্য আমরা কজ আলফা ইউজ করবো ইন্টু, অর্থাৎ এটা ছিল আমাদের মূল এফ এর মান, এ এফ এর মান, বাট তার এই উপাংশটা কত হবে, এফ প্রাইম কজ আলফা, এফ প্রাইম কজ আলফা। এখানে আমরা কজ আলফা ইউজ করলাম, আর কজ আলফা মানে কি, কজ আলফা মানে হচ্ছে এখান থেকে এই যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, অর্থাৎ আমাদের এ এন বাই এবি, এন বাই এবি, এন বাই এবি আমরা যদি বসাই দিই 2/3 আসে, 2/3 যদি এখানে বসাই দিই ওভারঅল আমাদের সূত্রটা আসতেছে আমাদের এফ ইকুয়াল থাকতেছে এই যে √6
এম স্কোয়ার জি বাই এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এখান থেকে লব্ধির মানটা। এখানকার একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ম্যাথে দুইটা পার্ট থাকে, এটা একটা মূল ম্যাথ, এবং এই ম্যাথটাকে মানে ইউজ করে, এই ম্যাথের কনসেপ্ট ইউজ করে আরেকটা ম্যাথ নির্ণয় করতে বলবে। আমাদের ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট ইন কোর্সে যে ম্যাথটা আসছিল এরকমই যে এই ম্যাথটাকে ইউজ করে যে আর এই ম্যাথের কনসেপ্ট ইউজ করে দ্বিতীয় একটা ম্যাথ যে ম্যাথ দিয়েছিল এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা সবসময় প্রথম ম্যাথগুলো হিসাব করি, মানে ম্যাথগুলো দেখি, এই ম্যাথগুলো দেখা হয় না, এখান থেকে আমাদের ম্যাথগুলো দিয়ে দিয়েছিল ফার্স্ট ইন কোর্সে। আমরা এখন প্রথম ম্যাথটা তো করলাম, দ্বিতীয় ম্যাথটা একটু দেখি। এখানে বলা আছে যে তিনটা তিনটা তিনটে স্পেয়ার, প্রত্যেকটার রেডিয়াস সেম, তিনটে স্পেয়ারকে হরাইজন্টালি অবস্থান করা হয়েছে, মানে তারা অ্যাটাচ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মানে জোড়াভাবে লাগাই আছে, আর তাদের উপরে ভার্টিক্যালি আরেকটা মানে স্পেয়ার রাখা হয়েছে, অর্থাৎ তিনটা স্পেয়ারের উপরে সেম রেডিয়াসের আরেকটা স্পেয়ার তাদের উপরে রাখা হয়েছে। হ্যাঁ, এখন এখানে বলা হয়েছে যে এখানে বলা তাদের লব্ধি বলটা কি হবে, এই যে মানে প্রত্যেকটা কেন্দ্রে একটা করে আমাদের কি আছে, পার্টিকেল আছে, মানে মাস আছে। এখন যে কোনো একটা পার্টিকেলের উপরে, যে কোনো একটা মাসের উপরে বা সবার উপরে যে আমরা স্পেয়ারটা বসাচ্ছি, ওই পার্টিকেলের ওই স্পিয়ারের কেন্দ্রে যে আমাদের মাসটা আছে, ওই মাসের উপরে বাকি তিনটার মাসের টোটাল ফোর্স কত। সেম ম্যাথ আমরা যদি একটু ইয়া করি, এই যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম, সেম কনসেপ্ট, এইটার মতো হয়ে গেল না, যেটার মতো হয়ে গেল না, এই কনসেপ্টে আমরা ম্যাথটা সলভ করবো। এখানে পার্থক্য হলো প্রত্যেকটা বলের এই যে এইটা একটা বল থাকবে, এটা একটা বল থাকবে, এটা একটা বল থাকবে, প্রত্যেকটা বলের এই যে মানে এটা ভিতর দিকে একটা বল থাকবে, আলটিমেটলি এটাও আমাদের রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এই বলের একটা এই যে ঠিক আমি যে বরাবর পয়েন্টটা রাখলাম, এটা একবারে মানে স্ক্রিনের ঠিক বরাবর পারপেন্ডিকুলার ভিতর দিকে একটা দিক থাকবে, এই বলের মানে উপাংশ নিব, এটাও সেম ভিতর দিকে উপাংশ নিব, এটা ঠিক ভিতর দিকে উপাংশ নিব। তাহলে কয়টা বল হলো এখানে, তিনটা বলের উপাংশ নিতে হবে। তো তিনটা বলের উপাংশ আমরা তিনটা রকম দেবো, তাহলে প্রত্যেকটা বলের উপাংশ কত হয় ওটাকে আমরা তিনটা রকম দিয়ে দেবো। এই যে 3 ইন্টু এম স্কোয়ার জি বাই 2a। এখন 2a কেন হলো, কারণ হচ্ছে আমরা যদি দেখি 2a, এখান থেকে দূরত্বটা কত, এখান থেকে দূরত্বটা হচ্ছে আমাদের ডেফিনেটলি 2a হবে, কারণ আমাদের প্রথমত মানে একটা থেকে আরেকটা সেন্টারে যাচ্ছি, একটা থেকে আমি আরেকটা সেন্টারে যাচ্ছি, এইভাবে একটা থেকে একটা সেন্টারে যাচ্ছি, সরি একটা স্পেয়ার থেকে আরেকটা স্পেয়ার সেন্টারে যাচ্ছে, তার মানে কি এখানকার মানে 2a হয়ে গেল, 2a স্কোয়ার আর ইন্টু কি কজ আলফা। সিমিলারলি আমরা সাইন আলফা যে পোর্শনগুলো থাকে এগুলো না লিখে হয়ে যায়, এখান থেকে জাস্ট মানটা বের করবো যে √3/2 ইন্টু জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আমাদের আনসার। মানে মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের এই ম্যাথটা, এখান থেকে আমরা এই দ্বিতীয় ম্যাথটা করবো। এখন আরেকটা ম্যাথ দেখবো আমরা। এখানে বলা হচ্ছে যে একটা কিউবের প্রত্যেকটা কর্নারে সেম মাসের সেম ভরের অনেকগুলো পার্টিকেল ব্যবহার করা হয়েছে, সেম মাসের অনেকগুলো পার্টিকেল ব্যবহার করা মানে লোকেট করা হয়েছে। এখন যে কোনো একটা প্রান্তে অবস্থিত একটা পার্টিকেলের উপর বাকি 7টা পার্টিকেলের টোটাল রেজাল্টেন্ট ফোর্স কত, টোটাল বলটা কত, প্রযুক্ত বলটা কত নির্ণয় করা লাগবে। অর্থাৎ যে কোনো একটা কর্নারে অবস্থিত একটা পার্টিকেলের উপর বাকি 7টা কর্নারে যে অবস্থান করতেছে পার্টিকেলগুলো, ওগুলার রেজাল্টেন্ট ফোর্স কত নির্ণয় করা লাগবে। ওকে, এখন আমরা যদি ওভারঅল বিষয়টাকে একটু অবজারভেশন করি, ভালোভাবে যদি দেখি, তাহলে আমাদের কর্নার থেকে কর্নার সম্পর্কগুলো কেমন। এখানে মানে প্রত্যেকটা পার্টিকেলের সাথে প্রত্যেকটা পার্টিকেলের মোট এখানে 3 ধরনের সম্পর্ক আছে, প্রত্যেকটা পার্টিকেলের সাথে প্রত্যেকটা পার্টিকেলের 3 ধরনের সম্পর্ক আছে। প্রথম কথা হচ্ছে এই পার্টিকেলটার সাথে আমি যদি ধরে নিই এই যে এটার উপর টোটাল প্রযুক্ত বল নির্ণয় করবো, তাহলে এই পার্টিকেলগুলোর সাথে মানে জি পয়েন্টে যে অবস্থান করতেছে যে পার্টিকেলটা, এই পার্টিকেলটার সাথে বাকি 7টা পার্টিকেলের মধ্যে 3 ধরনের আমরা রিলেশন পাই। একটা হচ্ছে আমাদের ডিরেক্টলি বাহু সম্পর্ক, অর্থাৎ এই যে পার্টিকেলটা এই পার্টিকেলের সাথে বাহু সম্পর্ক অবস্থান করতেছে, এটাও সিমিলারলি বাহু সম্পর্ক অবস্থান করতেছে, এটাও সিমিলারলি বাহু সম্পর্ক অবস্থান করতেছে, অর্থাৎ তারা একটা বাহুর 2টা প্রান্ত অবস্থান করতেছে, এটা একটা সম্পর্ক, অর্থাৎ বাহু সম্পর্ক। আর একটা সম্পর্ক যদি দেখি, এই পার্টিকেলটার সাথে এই পার্টিকেলটা একটা কর্ণর সম্পর্ক আছে, এবং এই কর্ণটা 2 প্রকার, আমরা জানি কিউবের কর্ণ 2 প্রকার, একটা হচ্ছে গিয়ে সারফেসের কর্ণ, একটা হচ্ছে মানে মানে মূল কিউবের কর্ণ। একটা হচ্ছে আমাদের কিউবের কর্ণ, ঘনকের কর্ণ, একটা হচ্ছে মানে পার্শ্বকর্ণ বা হচ্ছে গিয়ে সারফেসের কর্ণ। তাহলে এটা হচ্ছে আমাদের বাহু সম্পর্ক অবস্থান করতেছে পার্টিকেলগুলো, অর্থাৎ জি এর সাথে সি, এইচ এবং এফ বাহু সম্পর্ক অবস্থান করতেছে। আবার ডি পার্টিকেলটা যেটা, এটা হচ্ছে আমাদের কি কর্ণ সম্পর্ক অবস্থান করতেছে, এই যে এটা একটা কর্ণ সম্পর্ক অবস্থান করতেছে, আবার এটা একটা কর্ণ সম্পর্ক অবস্থান করতেছে, এটা একটা কর্ণ সম্পর্ক অবস্থান করতেছে। অর্থাৎ আমাদের জি এর সাথে ডি বিন্দু, বি বিন্দু এবং ই বিন্দু একটা সারফেস মানে ডায়াগোনাল সম্পর্ক, এই যে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট বাকি আছে আমাদের শুধু এফ। এখানে মোট 7টা পয়েন্ট, তাহলে 3টা হচ্ছে বাহু সম্পর্ক, 3টা হচ্ছে আমাদের সারফেস ডায়াগোনাল সম্পর্ক, আর হচ্ছে কিউবের মূল ডায়াগোনাল সম্পর্ক, এই যে এ থেকে একবার আড়াআড়ি এটা সম্পর্ক। এখন আমরা কি করব, তাহলে প্রত্যেকটা বলে এখানেও সেম কনসেপ্ট, যে প্রত্যেকটা বলের আলটিমেট যে লব্ধিটা হবে, এটা খুব কমন সেন্স, যে প্রত্যেক মানে সবগুলো বলে জানার লব্ধি নেই, তাহলে লব্ধিটা হবে আমাদের ডেফিনেটলি এজি বরাবর।
কারণ ঠিক মাঝখান দিয়ে যাবে এই বল সবগুলো যদি হিসাব করি তাহলে তাদের যে লব্ধিটা হবে, মানে এই বল এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে, তো প্রত্যেকটা বলের লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে যাবে। এখন এটা যদি পিছন দিয়ে বর্ধিত করি তাহলে মূলত এটা এজি বরাবর হবে। হ্যাঁ, এজি মানে মূলত কিউবের যে মানে কর্ণটা ওই দিক বরাবর হবে। এখন আমরা কি করবো, তাহলে আমরা যেহেতু আমরা আলটিমেটলি যে কিউবের আলটিমেটলি রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন যেহেতু জেনে গেছি, তার মানে প্রত্যেকটা বলের ওই ডিরেকশন বরাবর উপাংশ নির্ণীত হয়ে গেল। আমরা আমরা এই সূত্রটা কখন ইউজ করবো? এই সূত্র আমরা তখন ইউজ করবো যখন আমরা আলটিমেটলি যে ইয়াটা হয়, রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন যদি আমরা জানা থাকে, অর্থাৎ প্রত্যেকটা বলের সাথে যে মানে তৈরি করা যে অ্যাঙ্গেলগুলো সেগুলো যদি আমরা জানা থাকে, তাহলে আমাদের এই সূত্র ইউজ করবো, উপাংশের কনসেপ্ট দিয়ে আমরা লব্ধি নির্ণয় করবো। আর যদি আমরা যদি আর ডিরেকশন যদি না জানা থাকে, তখন আমরা মূলত যে এফ স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার টু এফ ওয়ান এফ টু কদ আলফা ইউজ করবো। যেহেতু আমরা অলরেডি জানা আছে যে আমাদের লব্ধিটা কোন দিকে হবে, এটা জানা আছে, তার মানে প্রত্যেকটা বলের যে লব্ধি মানে মান পাবো, ওই মানের জাস্ট এজি এর উপাংশ, এজি বরাবর উপাংশগুলো নিয়ে নেবো, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা দেখি এই এই বলটা কি হবে, এই বলের মানটা কত হবে, এটা আমরা একটু বর্ধিত করতে পারতাম না, ইচ্ছে করে বর্ধিত করে নেই। এই অংশটুকুর মান কত হবে এটা নির্ণয় করবো আমরা প্রথমত, এরপর এটা নির্ণয় করবো, এরপর এটা নির্ণয় করবো। প্রত্যেকটা সেম, প্রত্যেকটা বল, এই বলটা এই ডায়াগোনালটার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে, এই বাহুটাও এটার সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করছে, এই বাহুটাও এই ডায়াগোনালের সাথে অর্থাৎ এজির সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে আমরা কি করবো, সিজি বরাবর যে ফোর্সটা তৈরি মানে ফোর্স ক্রিয়েট হয়েছে জি এর দিকে, ওই ফোর্সটা বের করবো, বের করে উপাংশ নেব এজি বরাবর, এরপর এটাকে 3 দ্বারা গুণ দিয়ে দেবো, কারণ সেম ফেনোমেনা 3 বার করছে, যেমন সি এর সাথে জি এর সাথে করছে, সি এর সাথে এইচ এর সাথে করছে, জি এর সাথে আবার এফ এর সাথে করছে। তাহলে একই ঘটনা 3 বার করছে, তো তার আমরা একটা ঘটনার জন্য যা আসবে এটা থেকে 3 দিয়ে গুণ দিয়ে দিলে আমরা এই বাহু সম্পর্কের যে মানে পার্টিকুলার অবস্থান করতে সেগুলোর জন্য মানগুলো পেয়ে যাবো। তো আমরা যদি দেখি প্রথম ক্ষেত্রে এই যে, তাহলে এই বলটার মান কত, আমরা যদি জাস্ট এটা দেখি যে জিএফ বরাবর, জিএফ এর যে বলটা হবে, এফ ইকুয়াল টু হবে আমাদের জি এম ইন্টু এম, কারণ প্রত্যেকটা বলের মান হচ্ছে আমাদের, প্রত্যেকটা ভরের মান হচ্ছে এম করে ইন্টু বাই হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এই বলের দিক। এখন আমাদের আলটিমেটলি দিক তো নিতে হবে এটার দিকে, তাহলে এটা অ্যাঙ্গেলটা কত হবে আলফা। এই আলফাটা মান কত 45 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি বলেছে, সরি 45 ডিগ্রি না। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলটা নিই যে এই বাহুর সাথে এই রেখাটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে আমরা দেখি এই যে প্রত্যেকটা বাহু এই কোণের সাথে মানে এই বাহুটা, সরি এই বাহু আর এই বাহুটা সেম, তাই না, এই বাহু সেম। তাহলে আমরা যদি দেখি এই বাহুটা এই কোণের সাথে কতটুকু কোণ মনে করছে, আলফা কোণ। এটা যদি আলফা, এটা ডেফিনেটলি এটা আলফা হবে, কারণ কিউবের ক্ষেত্রে সেম, কিউবের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় সিমেট্রিক, মানে ঠিক মাঝখান দিয়ে রেখাটা গেছে, তার মানে এটা যদি আলফা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এটা কি হবে, আলফা হবে, তাই না, এটা আলফা হবে। তাহলে এই বাহুটার সাথে এইটার অ্যাঙ্গেল হচ্ছে কত, আলফা। তাহলে আমরা যদি দেখি এই যে এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের আলফা, সরি এটা হচ্ছে আমাদের, সরি এটা হচ্ছে বিটা কোণ আমাদের, সরি। এখন আমরা কি করবো, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের এজি বরাবর এফসি বরাবর যে বলটা কাজ করতেছিল, ওই বলের আমরা এজি বরাবর উপাংশ নিব, এজি বরাবর উপাংশটা নিব। ওকে, তো আমরা যদি দেখি এই বরাবর তার উপাংশটা কি হবে, ঠিক আছে। তো আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি, তাহলে এই বরাবর যে বলটা হবে সিমিলারলি, তাহলে এই বল উপাংশটা কি হবে, তাহলে আমাদের কস বিটা, তাই না, কস বিটা। এই যে এটা যদি একটা ত্রিভুজটা হিসেবে ট্রিট করি তাহলে কি হবে, এটা যদি তাহলে এই বলটার মান কত হবে, এই বলটার মান হবে আমাদের, এই বলটার মান হবে এই বরাবর, তাহলে কি হবে বের করলাম আমরা কস আলফা, এটা হচ্ছে আমাদের 3 ইন্টু এম স্কোয়ার জি বাই এ স্কোয়ার, হ্যাঁ এই যে এ স্কোয়ার ইন্টু কদ আলফা, সরি এটা নাম হয়েছে না, এটা নাম হয়েছে, তার মানে আমাদের, আচ্ছা ভালো কথা, আচ্ছা সরি, এখানে আমাদের এই বলের যে মানটা হবে এই বলের সেই মান হবে, তাই না, কারণ প্রত্যেকটা এখানে এম, এটা এম, মানে মানের দিক থেকে এই প্রত্যেকটা এই দুইটার মধ্যে যে বল উৎপন্ন হয়েছে, এই দুইটার মধ্যে যে বল উৎপন্ন হয়েছে, এটির মধ্যে যে বল উৎপন্ন হয়েছে এবং এর মধ্যে যে বল উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা বল মান সেম, অর্থাৎ বাহু সম্পর্কে অবস্থান করতেছে এমন দুইটা পার্টিকেলের মধ্যে হওয়ার আমাদের ফোর্সটা সেম। তো এই বলের মান যেটা আমাদের ইও তো সেম বল, তাই না, আবার তো মানে ইএইচও তো সেম বল, দুইটার মধ্যে যে বলটা কাজ করতেছে। আমরা কি করবো, এর বলটা নিয়ে এই বরাবর তার উপাংশটা নিয়ে নেবো, তাহলে তো হয়ে গেল, কারণ এই বরাবর যে উপাংশ কাজ করতেছে সিমিলারলি এই বলেরও এদিকে সেম উপাংশ কাজ করতেছে, কারণ দুইটাই হচ্ছে কি বাহু সম্পর্ক। তাহলে আমরা দেখি যে এর মধ্যকার বলটা কত, এফ ইকুয়াল টু হবে আমাদের জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের এ। এখন তার উপাংশটা এদিকে কত হবে এটা নির্ণয় করা লাগবে। তো উপাংশ যদি নির্ণয় করতে যায় তাহলে কি করা লাগবে, এই যে দেখি এইটা, এটা, তাই না,
এটা যেমন আমাদের সমকোণ কোনটা, সমকোণ হচ্ছে মূলত আমাদের এটা হচ্ছে আমাদের মূলত সমকোণটা, তাই না? এটা আমাদের সমকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের কি দাঁড়ালো, তাহলে এটা যদি সমকোণ হয়ে থাকে, এটা যদি সমকোণ হয়, এটা একটা লম্ব হবে, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের সে অতিভুজ। তো আমাদের এই অংশটুকু মান জানা আছে, হ্যাঁ। এই দুটো অংশ যদি নিতে চাই, তাহলে আমাদের এটা ইন্টু কী হবে, কজ আলফা হবে, তাই না? এটা আমাদের কজ আলফা হবে, কজ আলফা। তো কজ আলফা সূত্রটা কি, কজ আলফা সূত্র হচ্ছে আমাদের ভূমি ও অতিভুজ। তো ভূমিকে এটা, আর অতিভুজ কি আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের একটা সারফেসের ডায়াগোনাল, তার মানে কি এটার দৈর্ঘ্যটা কত হবে, √2 এ, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের √2 এ, আর বাই হচ্ছে কি এটা ভাগ করবে, তাই না? এটাই যেখানে আমাদের আলাদা আলাদা করা আছে সবগুলাই, হ্যাঁ। কিন্তু কজ আলফা বসালাম, দেন হচ্ছে কি আমাদের এই অংশটুকুর জন্য এখন হচ্ছে আমাদের কজ বিটা, অর্থাৎ এটা নিয়ে করবো, তাই না? এখন হচ্ছে আমাদের এই যে, এখন তাহলে আমরা কি করলাম, এই যে বাহুর সম্পর্কে যে বলগুলো অবস্থান করতেছে, বাহুর সম্পর্কে যে আমাদের পার্টিকুলার অবস্থান করতেছে তাদের উপাংশ নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের ডায়াগোনাল সম্পর্কে যে পার্টিকুলগুলো অবস্থান করতেছে তাদের উপাংশ নেব এজি বরাবর। তাহলে আমাদের জিই, এরপরে জিবি, এরপরে হচ্ছে আমাদের জিডি, যে কোনো একটা বল বের করব, বল মান বের করব, বের করে এটার সাথে আমরা উপাংশ নিয়ে নেব, তাহলে তো হয়ে গেল, তাই না? এখন আমরা দেখি তাহলে এই উপাংশটা কি হবে, আমাদের কস বিটা, তাই না? এখন আমাদের এই বলটা আগে বের করবো, কারণ এটা ডায়াগোনাল সম্পর্ক অবস্থান করতেছে, এই এফটা নিয়ে জাস্ট এই বরাবর আমরা উপাংশ নিয়ে নেব, ঠিক আছে? এখন আমরা যদি দেখি এই এফ বরাবর তাদের বল মানটা কত হবে, এফ ইকুয়াল টু হবে আমাদের জি এম স্কয়ার, এটা কনস্ট্যান্ট। বাকি হচ্ছে আমাদের এই এফটা, মানে এই এফ এর মধ্যবর্তী কোণ, এই এফ এর মধ্যবর্তী কোণ কত, বা মধ্যবর্তী দৈর্ঘ্য কত, √2 এ, কারণ এটা আমাদের একটা ডায়াগোনাল সম্পর্ক, √2 এ ইন্টু কি কজ আলফা, কজ বিটা এটা কি, কজ বিটাটা হচ্ছে আমাদের এই যে, এটা যদি আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ যদি ধরে নেই, এটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, তাহলে আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, তার মানে কি √2/√3, √2/√3 ইন্টু এখানে এ হবে, এখানে এ হবে, এখানে একবার করে ফেললাম আমরা। তো তাহলে আমাদের এখানে কি তিনটা ফেনোমেনা, এই যে এটার জন্য, এটার জন্য এবং এটার জন্য, তিনটা তো ডায়াগোনাল সম্পর্ক, তার মানে যে কোনো একটা বের করে 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ এটা আমাদের √2, এর মধ্যে দৈর্ঘ্য হচ্ছে কত, আমাদের √2 এ হোল স্কয়ার, ঠিক আছে? এই যে এখানে √2 এ হোল স্কয়ার করবে। আর হচ্ছে কস বিটার মধ্যে এখন বের করতে শিখে গেলাম যে ভূমি বা অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা একটা আমাদের সারফেসের কর্ণ, তার মানে এটা আমাদের √2 এ, আর এটা হচ্ছে আমাদের কি কিউবের কর্ণ, তার মানে √3 এ, তার মানে আমাদের কস বিটাটা কি হবে, কস বিটা ইকুয়াল টু হবে আমাদের ভূমি অতিভুজ, অর্থাৎ √2a/√3 এই কাটাতে থাকতেছে আমাদের কি √2/3, আর বাকি হচ্ছে আমাদের একটা বাকি আছে, এটা হচ্ছে আমাদের এজি এর মধ্যবর্তী বল। এজি এর যে আমাদের এখানে একটা বল কাজ করতেছে, হ্যাঁ, এই বলটা মূলত আমাদের লব্ধি বরাবর কাজ করতেছে, তাই না? এখানকার যে এজি বরাবর যে বলটা, সেটাই আমাদের লব্ধি বরাবর দিক, তার মানে এজি বরাবর যে বলটা হবে, তার যদি আমরা এজি বরাবর ডিরেকশন নিই, উপাংশ নেই, তাহলে কত হবে, cos 0 ডিগ্রি। কারণ আমরা যদি বলি যে এই বরাবর এটা এফ, তার মানে এই বরাবর এফ এর উপাংশ কত, এফ cos 0 ডিগ্রি, কারণ তার দিক তো, আর আমরা যে দিকে বের করতে যাচ্ছি ওই দিকে আমাদের একটা কাজ করতেছে, তার মানে আমাদের কি উপাংশ তো সবটাই উপাংশের দিকে কাজ করবে, মানে সমগ্র বলটার দিকে কাজ করবে। এজি বরাবর আগে থেকে একটা বল কাজ করতেছিল এবং এদিকে আমার পরবর্তীতে কি লব্ধি কাজ করতেছে, এজি এর উপাংশটা কত হবে, এজি বরাবর আমাদের হবে এফ ইন্টু কস 0 ডিগ্রি, তার মানে শুধুমাত্র এফ কাজ করতেছে, এফ এর মান কত হবে, এফ ইকুয়াল টু হবে আমাদের জিএম স্কোয়ার বাই √3 এ হোল স্কোয়ার, কারণ আমাদের এটা হচ্ছে আমাদের √3 এ, ঠিক আছে? এটা আলটিমেটলি এই যে এম জি স্কোয়ার বাই √3 এ হোল স্কোয়ার আর cos 0 ডিগ্রি, ওভারঅল সবটুকুর মান বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি যে এম জি স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু √3 প্লাস √3/2 প্লাস 1/3, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমাদের দ্বিতীয় ম্যাথটা কি, দ্বিতীয় ম্যাথটা বলা হয়েছে যে এখানে যে চারটা পার্টিকেল অবস্থান করতেছে, চারটা পার্টিকেলের উপরে তাদের বিপরীত পাশে যে অবস্থান করতেছে যে তলটা, ওই তলের সমগ্র বল মানে টোটাল বল কত হবে, অর্থাৎ যে কোনো একটা তলের উপরে তার বিপরীত দিকে অবস্থান করতেছে ওই তলের টোটাল বল কত, প্রযুক্ত বল কত, অর্থাৎ এইখানে এই তলের উপরে যে চারটা পার্টিকেল অবস্থান করতেছে, এই চারটা পার্টিকেলের উপরে এই চারটা পার্টিকেলের প্রযুক্ত বল কত, সেখানে মানে যে কোনো দুইটা তল নিয়ে আমরা কাজ করবো। তো আমরা যদি দেখি এখানে পরবর্তী ম্যাথটা, এখানে এই ম্যাথটা করতে গেলে চিত্রগত একটু সমস্যা আছে, মানে চিত্র এখানে আমাদের আয়তাকার ঘনবস্তুর মতো লাগতেছে, তার কারণে আমাদের সূত্র একটু মানে ম্যাথটা বুঝতে সমস্যা হবে, এখানে আমরা আলাদাভাবে তৈরি করছি, মানে ম্যাথটা সলভ করলাম আর কি। এখানে সমস্যা আছে যে 4f cos আলফা না হবে না, এখানে আরো দুইটা পার্ট হবে, মোট চারটা পার্ট হবে এখানে, ঠিক আছে? এই যে মোট চারটা পার্ট হবে, এখানে জাস্ট একটা পার্ট দিয়ে ম্যাথটা সলভ করে ফেলছে, ম্যাথটা এখানে ম্যাডামের ওইভাবে চিন্তা করলে ম্যাথটা আর কি ভুল আছে। তো আমরা যদি এখান থেকে দেখি
এখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা একটা আমাদের কিউবের প্রত্যেকটা কর্নারে আমাদের এম ভরের পার্টিকেল এক্সিস্ট করতেছে। ওকে, এখন আমরা যদি দেখি যে এই তলের উপরে এই তলের প্রযুক্ত বল কত, তাই না? এখন এই তল মানে তলের উপরে অন্য একটা তলের প্রযুক্ত বল বলতে বোঝায় এই যে তলের চারটা কর্নারে যে চারটা পার্টিকেল অবস্থান করতেছে ওই পার্টিকেলগুলোর উপরে এই তলের চারটা কর্নারে যে চারটা পার্টিকেল অবস্থান করতেছে তাদের প্রযুক্ত বল কত। তার মানে আমরা যদি দেখি যে সিঙ্গেল একটা পার্টিকেল বাকি তলটার উপর কতটুকু বল প্রয়োগ করতেছে ওইটা আমরা 4 দ্বারা গুণ দিয়ে দেবো। অর্থাৎ আমরা যদি এই পার্টিকুলার এয়ারটা নিয়ে কাজ করি, এই পয়েন্টে যে আমাদের পার্টিকেল অবস্থান করতেছে এই পার্টিকেলটা এই তলের চারটার উপর কি কি বল প্রয়োগ করতেছে আমরা যদি দেখি, এটা ঠিক মানে এইচ বরাবর, এইচের উপরে এইচ পয়েন্টে যে পার্টিকেল অবস্থান করতেছে এটা এদিকে একটা বল প্রয়োগ করতেছে, তার মানে এটা তো আমাদের এই তলের উপরে বলতে গেলে। আবার এটার সাথে আবার একটা বল প্রয়োগ করতেছে, এটা আবার এটার সাথে একটা বল প্রয়োগ করতেছে, অর্থাৎ তার সারফেসের যে কর্ণ ওই কর্ণের মানে ওই কর্ণের বরাবর যে আমাদের একটা পার্টিকেল অবস্থান করতেছে ওটার উপর একটা বল প্রয়োগ করতেছে। আর এটা আবার ঠিক বিপরীত পাশে যে একটা পার্টিকেল আছে ওইটার উপর একটা বল প্রয়োগ করতেছে। তো প্রত্যেকটা বল আমরা এখানে বলা হচ্ছে কি এই যে এই তলের উপর বরাবর অর্থাৎ লম্ব বরাবর যে বলগুলো হবে সেগুলোর যোগফলটা কত হবে। তো আমরা যদি দেখি এই বলটা মানে এই পার্টিকেলটা 4টা বল প্রয়োগ করতেছে এই তলের উপরে, সিমিলারলি এই পার্টিকেলটা 4টা বল প্রয়োগ করবে, সেম অ্যামাউন্টে 4টা বল প্রয়োগ করবে, এটাও আমাদের সেম অ্যামাউন্টে 4টা বল প্রয়োগ করবে, এটাও আমাদের সেম অ্যামাউন্টে 4টা বল প্রয়োগ করবে, তাই না? তো আমরা যদি জাস্ট একটা পার্টিকেল নিয়ে কাজ করি ওই পার্টিকেলের যে ফেনোমেনা বাকি 3টা পয়েন্টের জন্য সেম ফেনোমেনা, তাহলে আমরা এটার জন্য যে বলগুলো হবে এগুলো সবগুলো 4 দ্বারা গুণ দিয়ে দিলে আমাদের ওভারঅল 4টা পয়েন্টের জন্য পেয়ে যাবো। তো আমার মেন টার্গেট থাকবে একটা পয়েন্ট নিয়ে কাজ করা, তাহলে একটা পয়েন্ট, এই পয়েন্ট এটা বরাবর কি কাজ করতেছে আমাদের, এটা একটা ভার্টিক্যাল, তো আমাদের কোনো উপাংশ নেওয়ার দরকার নেই, কারণ আমার বলা হয়েছে যে ভার্টিক্যালি কতটুকু বল প্রয়োগ করবে, অর্থাৎ উপর দিকে কতগুলো বল থাকবে এটা সাম করতে হবে। আমরা এই যে বরাবর একটা বল কাজ করতে সেটা হচ্ছে আমাদের এফ প্রাইম, ঠিক আছে? এখন এটা কয়টা ঘটনা করতেছে, 4টার জন্য 4টা ঘটনা, তার মানে এখানে 4f প্রাইম, এটা হচ্ছে একটা, হ্যাঁ এটা হচ্ছে প্রথমবার এখানে 1 প্রাইম, দ্বিতীয় বলের জন্য আমরা ডাবল প্রাইম দিলাম, তৃতীয় বলের জন্য আমরা এইভাবে রোমান চিহ্ন ইউজ করলাম আর কি। ওকে, তো আমরা দেখি এখন দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে এই পার্টিকেলটা তার সারফেস বরাবর মানে যে কোনো একটা পার্টিকেল 3টা সারফেস অবস্থান করতেছে, একটা সারফেস হচ্ছে এটা, আরেকটা সারফেস হচ্ছে নিচের দিকে হরাইজন্টাল অবস্থান করতেছে, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল অবস্থান করতেছে, তিনটা, তার মানে তার দ্বারা 3টা বল প্রযুক্ত হবে। একটা তো গেল এটা বরাবর বাহু সম্পর্কের একটা বল, আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে সারফেস বরাবর একটা বল থাকবে তার এফ প্রাইম এফ ডাবল প্রাইম, ঠিক আছে? এখন আমাদের তো লাগবে ভার্টিক্যাল, এটা তো আমাদের একটা কোণাকোণি গেছে, এখন এটা ঠিক ভার্টিক্যালি তারা যদি উপাংশ নিতে চাই তাহলে এটা যদি আলফা হয়, এই যে এই রেখাটা এই বলের দিকটা এই রেখার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সিমিলার অ্যাঙ্গেল তৈরি করছে এটার সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করছে, কারণ এটা হচ্ছে আমাদের এই বাহু সমান্তরাল যদি হয়ে থাকে তাহলে এটার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে দেখুন এটার সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করবে, এটা যদি আলফা তৈরি করছে তার মানে এটা কি হবে আলফা হবে, তাহলে এফ প্রাইম এদিকে কি হবে তাহলে আমাদের এফ প্রাইম কজ আলফা। সিমিলারলি এফ প্রাইম কজ আলফাটা আসলে নালিফা হয়ে যায় কেন, কারণ আমরা যখন এই বলের উপাংশটা নিব এই বলের তো একটা উপাংশ থাকবে এদিকে, তাই না? এটা আমাদের কি হবে, এটা যদি কজ আলফা হয় এটা কজ আলফা হবে, এদিকে একটা কি থাকবে কজ এফ কজ আলফা হবে, তাহলে এফ কজ আলফা পরস্পর নালিফাই করে দিবে। এখানে আমরা শুধুমাত্র সাইন আলফা নিয়ে কাজ করতেছি, অর্থাৎ উপর দিকে যে উপাংশ ওটা নিয়ে কাজ করতেছি, আমাদের কজ আলফা নিয়ে কোনো মানে কনসার্ন না, কারণ এগুলো পরস্পরকে নালিফাই করে দিবে প্রত্যেকটা কর্নারের সেম ফেনোমেনা। তাহলে আমাদের এফ প্রাইমের এদিকে একটা এফ প্রাইম কজ আলফা এটা নালিফাই এগুলো থাকলে আমাদের শুধুমাত্র কি এই যে এফ প্রাইম সাইন আলফা। সিমিলারলি তাহলে এটা কয়টা ঘটনা ঘটবে, 4টার জন্য, এটা হচ্ছে এই পয়েন্টের জন্য, আবার এই পয়েন্টের জন্য এফ সাইন আলফা পাবো, এফ প্রাইম ডাবল প্রাইম সাইন আলফা পাবো, এটার জন্য পাবো, এটার জন্য পাবো, তাহলে কটা হলো মোট 4টা, এখানে আমরা 4f সাইন আলফা করলাম, ঠিক আছে? এখন হচ্ছে আসি আমরা এইটার জন্য, এখন এই কর্নারের জন্য আমরা হিসাব করবো, এটাও একটা সারফেস ডায়াগোনালের ক্ষেত্রে আমরা যদি দেখি এই যে এই বলটা হচ্ছে আমাদের এফ ট্রিপল প্রাইম বা এফ থ্রি, ঠিক আছে? এফ থ্রি তো এটাও আমাদের কোণাকোণি, আমাদের লাগবে তো এই বরাবর, তাহলে এই বরাবর অংশটা কি হবে, আমরা যদি দেখি যে তার উপাংশটাকে এদিকে একটা উপাংশ গেছে এদিকে একটু উপর দিকে একটা উপাংশ গেছে, এদিকে উপাংশটা কি এফ কজ আলফা, এটা আমাদের নালিফা হয়ে যাবে, কারণ এটার জন্য আমরা যখন হিসাব করবো এদিকে একটা উপাংশ থাকবে, তাহলে এইখানকার বল আর এখানকার বল মানে এফ কজ আলফা নালিফা করে দিবে, থাকতেছে আমাদের এফ ট্রিপল প্রাইম কজ আলফা সাইন আলফা। এটার জন্য একটার জন্য তো এটা এফ ট্রিপল প্রাইম সাইন আলফা গেল, এটার জন্য সেম, এটার জন্য সেম, এটার জন্য সেম, 4টা ঘটনা, এখানে আমরা 4 ট্রিপল প্রাইম সাইন আলফা করলাম। সিমিলার ওয়েতে আমরা আরেকটা বাকি আছে ডায়াগোনাল মানে কিউবের ডায়াগোনাল যেটা মূল ডায়াগোনাল যেটা ওটা দিয়ে আমরা যদি করি এই যে এই বলটা, ঠিক আছে? এই বলটা হচ্ছে আমাদের F4 এর এটা কোণাকোণি ভাবে গেছে, তার মানে এটার উপর দিকে উপাংশটা কি হবে এই যে F4 সাইন বিটা, কেন বললাম
এখন আমাদের বাহুগুলো চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন আমাদের এই যে এখন এই ত্রিভুজটা যদি আমরা ড্র করি তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে আমাদের আগে ছিল কি, আগে ছিল আমাদের ভূমি এবং উচ্চতা দুটোই আমাদের কি ছিল, এ দৈর্ঘ্য ছিল, বাট এখানে আমাদের চেঞ্জ হয়ে গেছে। সেটা কি, এখন ভূমিটা হচ্ছে কি আমাদের √2a, আর উচ্চতাটা কত আমাদের শুধু এ। তার মানে এখানে আমাদের একটা হচ্ছে দুটা, এই যে √2a আর হচ্ছে এ, মানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা আমাদের 4f sin বিটা, কারণ আমাদের সবগুলোর জন্য আমাদের এরকম একটা থাকবে, অর্থাৎ এটা যেমন এটা কর্নার যাবে, এটা এরকম কর্নার দিতে পারে, তাই না? এটা এরকম কর্নার দিতে পারে, এটা এরকম কর্নার দিতে, চারটার জন্য চারটা। তার মানে সেম বলটা আমার চারটা কাজ করবে। এখানে আমরা কি করবো, যে 4f এটা মানটা বসাই দিব। এফ প্রাইমের পরিচয় কি ছিল, এটা একটা বাহু সম্পর্কের বল, তার মানে আমাদের gm²/a² আসবে। এখন আর আরেকটা কি ছিল আমাদের, কর্ণের সম্পর্ক, মানে সারফেস কর্ণের সম্পর্ক, তার মানে আমাদের gm²/√2a², কারণ তাদের দূরত্ব হচ্ছে আমাদের √2a, হচ্ছে কি কজ আলফা সূত্র কি ছিল আমাদের, এই যে a/a, অর্থাৎ আমাদের ভূমি গতিপথ, অর্থাৎ আমাদের a/√2a। এরপরে আমাদের আরেকটা ছিল সারফেস ডায়াগোনাল সম্পর্কের, সেটা কি হবে gm²/√2a²। এটা যা ঘটনা, এটা সেম ঘটনা, কারণ দুইটা আমাদের সারফেস ডায়াগোনাল সম্পর্কের a/√2a। আর হচ্ছে কজ বিটা, কজ বিটাটা কি, gm, এখন এই যে তাদের মধ্যে দূরত্ব কত হবে, √3a, তার মানে gm²/√3a² ইন্টু এ। এখন হচ্ছে কি ভূমিগত আমাদের, ভূমি হচ্ছে আমাদের √2a, হ্যাঁ, ভূমি হচ্ছে আমাদের ভূমিগত বুঝতো। নেবে আমাদের ভূমিগত বুঝতো, তার মানে আমাদের সাইন আলফা, সাইন, সরি লম্ব ভৌতিভুজ, লম্ব ভৌতিভুজ, তার মানে আমাদের a/√3, বাকিগুলো সেম, লম্ব ভৌতিভুজ হবে, আমি বলতে বলবো না, a/√3, এটা হচ্ছে a আর হচ্ছে আমাদের √3, বসা দিলাম। ওভারঅল সবগুলো সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি কত, 4gm²/a² 1 + √1/√2 + 1/√3 সেম আমাদের পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের ম্যাথ ছিল, এটাই আমাদের ফার্স্ট ইন কোর্সে আসছিল। ফার্স্ট ইন কোর্সের মধ্যে এই ম্যাথটা আমাদের আসছিল, প্রথম এই ম্যাথের দুইটা পার্ট, ঠিক আছে, দুইটা পার্ট, দ্বিতীয় পার্ট থেকে আমার ম্যাথটা আসছে। এটা আমি পারছিলাম, বাট আমাদেরকে আমার কম দেওয়া আছে। ওকে, এখন আমরা আসি এখানে, এইটাও এক প্রকার কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনে বলা হচ্ছে, একটা আমাদের একটা মানে কি বলা যায়, 2a লেংথের একটা রড মানে লাই করতেছে, অবস্থান করতেছে। এখন এই রড থেকে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব বলতে এখানে কতটুকু দূরত্ব অবস্থান করতেছে, এই যে এক্স প্রাইম দূরত্ব অবস্থান, মানে ওই লেংথের সেন্টার থেকে এক্স প্রাইম দূরত্বে একটা পার্টিকেল অবস্থান করতেছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে লেংথটা, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2a, এবং ওই লেংথের কর্নার থেকে, সরি মানে সেন্টার থেকে, ওই রডের সেন্টার থেকে এক্স প্রাইম দূরত্বে একটা পার্টিকেল অবস্থান করতেছে। এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে, আগে আমাদের কাজ কি ছিল, এই যে একটা মানে ভার্টিক্যাল লাইন ছিল, ভার্টিক্যাল থেকে এরকম একটা পার্টিকেলের মানে টোটাল বল নির্ণয় করা লাগতো। এখন হচ্ছে আমাদের ওই পার্টিকেলটা আগে ছিল আমাদের ভার্টিক্যাল অবস্থান করতেছিল, সরি ওই রডটা ভার্টিক্যাল অবস্থান করতেছিল, এখন ওই রডটা এখন আমাদের ভার্টিক্যাল হরিজন্টাল অবস্থান করবে, এটাই পার্থক্য। ঠিক আছে, এখানে আমাদের ইন্টিগ্রেশনে হবে। তাহলে আমাদের এই অংশটুকুর জন্য আমরা কি দেখছিলাম, যে এরকম একটা রডের জন্য আমরা কি একটা এলিমেন্ট নিয়ে হিসাব করছিলাম, এলিমেন্টের জন্য এই বলের কতটুকু বল হবে, এরপর ইন্টিগ্রেশন করা লাগছিল -a থেকে এর মধ্যে। এখানেও সেম, আমরা একটা এলিমেন্ট নিব, এলিমেন্টটা এই পার্টিকুলার উপর কতটুকু বল প্রয়োগ করবে, তাহলে আমরা এটা টোটালটাকে, এই ফেনোমেনাকে, এই ঘটনাটাকে আমরা ইন্টিগ্রেশন করবো কতর মধ্যে, এর থেকে নিয়ে এর মধ্যে, আমরা -a থেকে নিয়ে এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করবো, করলে যা আসবে তাই আনসার। ওকে, আমরা দেখি প্রথমত এই এলিমেন্টের কত, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে আমাদের dx, এবং তার ভর কত dm, এবং তার ডেনসিটি কত হবে, ল্যামডা ইকুয়াল টু কি হবে, dm/dx অথবা m/2a। m হচ্ছে কি তার পুরো ভর, রডের পুরো ভর, আর তার সম্পূর্ণ দৈর্ঘ্য কত 2a, তার মানে dm/dx ইকুয়াল টু m/2a। তো এখান থেকে আমরা dm ইকুয়াল টু কি পাই, dm ইকুয়াল টু পাই আমরা এখানে, সরি m/2a ইন্টু dx। ঠিক আছে, এখানে এটা করলাম যে আমাদের f এর সূত্র কি হবে, তাহলে এখন এই এলিমেন্ট থেকে এটা দূরত্ব কত, এই অংশটুকু থেকে এই অংশ দূরত্ব কত, এটা টোটাল যদি x হয়, এবং এই এলিমেন্টটা যদি আমাদের সেন্টার থেকে x দূরত্ব অবস্থান করে, তাহলে এই অংশটুকু দূরত্ব কত হবে, x প্রাইম মাইনাস x, তাই না? এখন এই এলিমেন্টটুকু এবং পার্টিকুলার মধ্যে বলটা কত, f ইকুয়াল টু হবে g ইন্টু, এটা হচ্ছে আমাদের m যদি হয়, m ইন্টু এখানকার যদি আমাদের dm হয়, তাহলে dm বাই কত, x প্রাইম মাইনাস x হোল স্কয়ার। dm এর পরিচয়টা কি, dm এর পরিচয়টা হচ্ছে আমাদের m/2a ইন্টু dx, এই যে m/2a ইন্টু dx, m/dx বাই 2a। ঠিক আছে, এই ইন্টু বসে দিলাম, আমি ইন্টিগ্রেশন করবো, এটাকে জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন করবো, তাই না? এই যে ইন্টিগ্রেশন করবো সিম্পলি, এটাকে আমরা m টা কনস্ট্যান্ট, ক্যাপিটাল m টা কনস্ট্যান্ট, 2 এর কনস্ট্যান্ট বের করে নিয়ে আসবো,
জিরো কনস্ট্যান্ট থাকতেছে আমাদের dx বাই x প্রাইম মাইনাস x হোল স্কয়ার ইন্টিগ্রেশন কতটুকু, এই এলিমেন্টটা কোন কোন জায়গায় অবস্থান করতে পারে, এই এলিমেন্টটা এখান থেকে অবস্থান করতে পারে, অর্থাৎ আমাদের এ পয়েন্টে অবস্থান করতে পারে, এ কমা জিরো পয়েন্টে অবস্থান করতে পারে এবং মাইনাস এ কমা জিরো পয়েন্টে অবস্থান করতে পারে, তাই না? তার মানে আমাদের এই যে এলিমেন্টটার রেঞ্জ কত, অর্থাৎ আমাদের এক্স প্রাইমের এখানে এক্স প্রাইমটা কিন্তু কনস্ট্যান্ট, এক্স প্রাইমটা কনস্ট্যান্ট, এখানে আমাদের চলক হচ্ছে মধ্যে এক্সটা, এক্সটা এক্সের রেঞ্জটা কত হবে মাইনাস থেকে নিয়ে এর মধ্যে, তাই না? ইন্টিগ্রেশন করবো এই ঘটনাটাকে মাইনাস থেকে এর মধ্যে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি কত, যে এম এম জি বাই এক্স প্রাইম হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা আমাদের আলটিমেটলি আনসার। সেম ঘটনা আরেকটা ম্যাথ বলা হয়েছে যে দ্বিতীয় ম্যাথটাও সেম, এখানে সেম কনসেপ্টে আমরা দ্বিতীয় ম্যাথটা দেখবো, একটা করলেই হবে, কঠিন কিছু না। এখানে আমি ম্যাডামের সলিউশনটা অ্যাড করে দিলাম, তাহলে এখান থেকেও সলভ করা যেতে পারে, অথবা এখান থেকে সলভ করা যেতে পারে। ওকে, সেম ঘটনা এখানে ওই যে বি প্লাস এ থেকে বি মাইনাস এর মধ্যে অবস্থা, এটা আশা করি পারার কথা, না পারলে আমাকে পার্সোনাল নক করলে আমি বুঝে দেবো ছিল। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এই ম্যাথটা আমরা একটু পরে দেখি, মোটামুটি আমাদের ম্যাথ আর নাই, তিনটা ম্যাথ বাকি আছে আর, বললাম। ওকে, এই ম্যাথটা আমরা দেখে ফেলি। এখানে বলা হয়েছে যে আগে কি দেখছিলাম আমরা, একটা ডিস্কের উপরে একটা পার্টিকেল আছে, ওই পার্টিকেলটার উপরে এই ডিস্কের জন্য কতটুকু বল হবে, পার্টিকেলটার উপরে ডিস্ক কতটুকু বল প্রয়োগ করবে এটা আমরা নির্ণয় করছি। এখন হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ বলেছে যে একটা ডিস্ক অবস্থান করতেছে, এই ডিস্কের সাথে আমরা পারপেন্ডিকুলারলি, অর্থাৎ ডিস্কের যে অক্ষ ওই অক্ষের উপরে আমরা কি বসাই দিচ্ছি, একটা রড বসাই দিচ্ছি, ঠিক আছে? মানে ঘটনাগুলো রিপিট হচ্ছে কিন্তু একটা রডের জন্য, ডিস্কের জন্য, মানে সেম ঘটনা আমরা বারবার রিপিট করতেছি। এখন এই ম্যাথটা কি ছিল তাহলে, এই ম্যাথটা হচ্ছে গিয়ে দ্বিতীয় ম্যাথটা হচ্ছে গিয়ে আগে কি ছিল একটা, এই ম্যাথটা আমি একটু বুঝে দিই, যদিও আমি করাই নাই, বা হিন্স দিলে বুঝতে পারবো। এই ম্যাথটা ছিল আমাদের একটা রড থেকে একটা পার্টিকেলের উপরে টোটাল বল, আর দ্বিতীয় ম্যাথটা হচ্ছে গিয়ে দুইটা রডের মধ্যবর্তী বল, যেটা ভিন্ন ভিন্ন লেন্থ, ঠিক আছে? ভিন্ন ভিন্ন লেন্থ না, দুটোর লেন্থ সেম, অর্থাৎ দুইটা রড এভাবে অবস্থান করতেছে, এই রডের উপর কতটুকু বল প্রয়োগ করবে এটা বের করা লাগবে। যেমন একটা রড থেকে একটা পয়েন্টের উপর যে বল নির্ণয় করছি, দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের একটা রড থেকে একটা রডের উপর আরেকটা রডের মানে প্রযুক্ত বল। এখানে সেম ঘটনা, এখানে একটু ডিফারেন্ট, একটা মিক্স হয়ে গেছে আর কি, এখানে ম্যাথটা মিক্স, অর্থাৎ একটা ডিস্কের উপরে একটা রডের প্রযুক্ত বল নির্ণয় করা লাগবে। আগে আমরা দেখছিলাম কি দুইটা রড হরাইজন্টাল অবস্থান করতেছে, তাই না? এভাবে হরাইজন্টাল অবস্থান করতেছে। এখন হচ্ছে আমার ডিস্কের সাথে আমাদের রডটা ভার্টিক্যাল অবস্থান করতেছে, এবং এই ডিস্কটা এর উপর কতটুকু বল প্রয়োগ করছে এটা আমরা নির্ণয় করা লাগবে। তো আমরা যদি দেখি যে কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা ডিস্কের জন্য একটা ডিস্ক একটা মানে পয়েন্টের উপর, সরি একটা ডিস্ক একটা পার্টিকেলের উপর কতটুকু বল প্রয়োগ করে, ওই পার্টিকেলটা যদি কন্টিনিউয়াসলি ভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, তারা এই যে অনেকগুলো পার্টিকেল একসাথে হয়ে গেলো, কি হয়ে গেলো, এটা রড তৈরি করে ফেলবে, অর্থাৎ অনেকগুলো পয়েন্ট একসাথে হয়ে গেলো, কি হয় এটা, ওই ক্ষেত্রে সেটা আমার একটা রড তৈরি হয়ে যায়, মানে একটা কি বলা যায় 1D ডাইমেনশনাল কিছু একটা হয়ে যায়। তো আমাদের রডটা তো এখানে 1D ডাইমেনশনাল, তার মানে কি, তাহলে আমরা অনেকগুলো একটা পয়েন্টের জন্য যা পাবো, এখন এটা যদি ইন্টিগ্রেশন করতে হলে কি একটা রডের জন্য পেয়ে যাবো, এই কনসেপ্ট মানে ইউজ করছি, এই যে এই ম্যাথটাই জাস্ট, এই যে দেখো আমরা কিছুক্ষণ আগে ম্যাথটা দেখছিলাম, যে একটা পয়েন্টের জন্য কি দেখছিলাম আমরা, একটা পয়েন্টের জন্য হচ্ছে গিয়ে যে একটা পয়েন্টের জন্য আমরা এটা দেখছিলাম, সরি এটা একটা পয়েন্টের জন্য আমরা দেখছিলাম যে 2 ক্যাপিটাল এম স্মল এম জি বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বিটা কি ছিল, বি এর পরিচয় ছিল যে ওই পার্টিকেল থেকে ডিস্ক থেকে ওই পার্টিকেলের মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা তাহলে আমাদের এখানে তাহলে ভেরিয়েবলটাকে এই ডিস্ক থেকে এই পার্টিকেলটা যদি আমাদের বি দূরত্ব অবস্থান করে, তাহলে আমাদের বিটা বেরি করবে, কারণ আমরা যখন এই পয়েন্টের জন্য হিসাব করবো, তাহলে বি এর মানটা একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে আবার ছোট হয়ে যাবে, তাই না? ছোট হয়ে যাবে। তার মানে আমাদের এই যে বি এর, অর্থাৎ বিটাকে আমরা এখন জেড হিসেবে ট্রিট করবো, যেটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের রেঞ্জ কত 0 থেকে নিয়ে বি এর মধ্যে, অর্থাৎ আমাদের এই অংশটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের বি, আর এটার রেঞ্জ কত 0 থেকে নিয়ে জেড এর রেঞ্জ হচ্ছে 0 থেকে বি এর মধ্যে, অর্থাৎ এই মানটুকুকে আমরা কি ইন্টিগ্রেশন করবো 0 থেকে বি এর জন্য, এখানে একটা ডিজেড বসাই দেবো, এটা হলো পার্থক্য, যে আমরা একটু পরে দেখবো। এই যে সেম ম্যাথ, এটা আমি করাবো না, জাস্ট আমি তো কনসেপ্ট ধরে দিলাম। এই যে সেম ম্যাথটাই এম ক্যাপিটাল এম জি বাই এ স্কোয়ার বি, সরি এই যে এটা এম এম বাই এটা, এই যে এখানে আমাদের বি কি বসছে, এখানে জেড বসছে, কারণ আমাদের এখানে জেডটা হয়তো ভেরিয়েবল, জেড রেঞ্জ কত 0 থেকে বি এর মধ্যে, ইন্টিগ্রেশনগুলো যাবে তার চান্স। এখন আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে, যে এখানে বলা হয়েছে যে দুইটা ভিন্ন ভিন্ন রেডিয়াসের দুইটা আছে, কি বলা যায় স্পেয়ার, অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা স্পেয়ারের ভিতরে একটা পার্টিকেল থাকা আর বাইরে পার্টিকেল থাকার মধ্যে কোনো, অর্থাৎ যদি আমাদের হলো থাকে, হলো মানে কি, যদি আমাদের ভিতরটা শূন্য গর্ভ, অর্থাৎ ভিতরটা যদি আমাদের খালি থাকে,
শূন্য, ভিতরে যদি আমাদের খালি থাকে তাহলে ভিতরে একটা পার্টিকেল থাকলে তার উপর কোনো বল প্রয়োগ হবে না। সিমিলার আমার বাইরে যদি একটা বল থাকে এটার উপর কোনো বল প্রয়োগ হবে না। এটা আমরা জাস্ট দেখাতে পারি। ইনসাইডে হলো স্কোয়ার, সরি, যদি আমাদের ভিতরে যদি অবস্থান করে, ভিতরে যদি আমাদের একটা পার্টিকেল অবস্থান করে তার উপর কোনো প্রযুক্ত বল তার হবে না, এটা আমাদের দেখাতে পারি। এই কনসেপ্টটা এই যে এই ম্যাটারটা এখান এই লাইন থেকে শুরু হয়েছে, মূলত এটা পিছনে একটা ইতিহাস আছে, এখানে অ্যাড করে দিচ্ছি মূলত। এই সম্ভবত আমি এটা করেছিলাম মনে হয়, চলে গেছে। এটা হচ্ছে আমাদের যে এই ম্যাপটা শুরু হয়েছে আমাদের এই কনসেপ্ট থেকে। এই কনসেপ্টটা করতে আসছে, এটা আমাদের 66 পেজে দেওয়া আছে, 66। এটা আমি পরবর্তী স্লাইডে আমি অ্যাড করে দেবো পেজটা। এটা একটু বড় প্রমাণটা, এটা কেন করলাম না, মোটামুটি কনসেপ্টটা এটাই যে এখান থেকে মুখস্থভাবে করা লাগবে আর কি। কারণ এটা এটা আসতে মোটামুটি প্রায় 1.5-2 পৃষ্ঠা একটা প্রমাণ আছে। হ্যাঁ, এই ম্যাটটা এখান থেকে শুরু হয়েছে, এটা একটা প্রমাণ আছে 1.5-2 পৃষ্ঠার। এই ম্যাটটা এখান থেকে শুরু, এখানে আমরা হিন্দি যে সি দ্য বুক পেজ 66, জাস্ট এখান থেকে বসাই আমাদের আরমানটা চেঞ্জ করে দিচ্ছি। আরমানটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আর প্লাস বি আরমান এখানে বলা আছে, আর প্লাস বি আরমান মধ্যে, ঠিক আছে। ইনজেকশন করলে আমরা এই আমার মানটা পেয়ে যাবো 0। এটা একটা প্রমাণ আছে, আমি প্রমাণটা স্লাইড অ্যাড করে দেবো পরবর্তীতে। এখন আমরা একটা ম্যাথ দেখি। এখানে বলা আছে যে আমাদের এটা ইন্ডিভিজুয়াল ছিল যে একটা স্পেয়ারের ঠিক মাঝখানে যদি আমরা একটা নল তৈরি করি এবং ওই নলের ভিতরে যদি একটা এম ভরে একটা বস্তু ছেড়ে দিই, এম ভরে একটা বস্তু যদি ছেড়ে দিই তাহলে সে হচ্ছে গিয়ে আমাদের অসিলেট করবে। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন তার মধ্যে তৈরি হবে। এখন কেন তৈরি হবে এটা তো ব্যাখ্যার দরকার নেই, এটা আমরা সবাই জানি। এখন হচ্ছে আমাদের অসিলেট যে তৈরি হবে এটা আমরা একটা মানে সূত্রটা প্রুভ করে দেখাবো যে আমাদের অসিলেশনের শর্তটা কি, এফ প্রপোর্শনাল উইথ মাইনাস এক্স, এটা আমরা বের করে দেখাই দেবো। ওকে, আমরা যদি দেখি এটা যদি দেখি আমরা যে এই মাসটা যখন এই পার্টিকেল যখন আমাদের সেন্টার থেকে আর দূরত্ব অবস্থান করবে, ঠিক আছে, আর দূরত্ব যখন অবস্থান করবে সে অলরেডি একটা নির্দিষ্ট রেডিয়াস কাভার করে ভিতরে ঢুকছে। তার মানে এই নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে যতটুকু মাস আছে অতটুকু মাস তার উপর কোনো ইমপ্যাক্ট করবে না, অতটুকু মাস তার উপর কোনো ইমপ্যাক্ট করবে না, অর্থাৎ তার অসিলেশনের ক্ষেত্রে অতটুকুর কোনো ভূমিকা নাই। ভূমিকা কতটুকুর মধ্যে হবে, তাহলে অংশটুকু এই জাস্ট এই অংশটুকুর ভূমিকাই কার্যকর থাকবে, ঠিক আছে। এখন আমরা যদি দেখি এই মাসটা যখন এই পার্টিকেল যখন আর ডিস্টেন্স অবস্থান করবে রেডিয়াস থেকে, তখন এই মাস অর্থাৎ এই স্পেয়ারটা অর্থাৎ ইন্টারনাল যে স্পেয়ারটা থাকবে এই স্পেয়ার এবং তার মধ্যবর্তী বলটা কত, ঠিক আছে। এখন আমরা আরটা একটু দেখি যে ডেন্সিটির যে একটু সূত্রটা, ডেন্সিটির সূত্রটা কী হবে, আমরা যদি হিসাব করি এই অংশটুকু রেডিয়াস কত আর টোটাল যে আমাদের স্পেয়ার ছিল তার রেডিয়াস হচ্ছে কি আমাদের স্মল এ। ওকে, তো এই অংশটুকু ডেন্সিটি আর অংশটুকু ডেন্সিটি যদি দেখি ডিএম বাই ডিভি না, এই যে এই অংশটুকুর ভর যদি আমাদের ডিএম হয় তার ভলিউমটা তো আমাদের কী হবে, ডিভি হবে। আর টোটালটার ভর যদি আমাদের এম হয়, টোটালটা ভলিউমটা কত, ভি। এখান থেকে আমাদের ডিএম ইকুয়াল টু লিখতে পারি কি এম বাই ভি ইন্টু ডিভি। তো এমটা ঠিক রাখলাম। বিয়ের পরিচয়টা কি, স্মল বি ক্যাপিটাল বিয়ের পরিচয় হচ্ছে আমাদের 4/3 কিউব, তাই না, 4/3 এ কিউব। আর এই ডিভের পরিচয়টা কি, এই অংশটুকুর ভলিউম, তার মানে কি 4/3 আর কিউব। এখান থেকে 4/3 কাটা যায়, 5/5 কাটা যায়, থাকতেছে কি আর বাই এ হোল কিউব ইন্টু এম, অর্থাৎ আমাদের ডিএম ইকুয়াল টু হবে আর বাই এ হোল কিউব ইন্টু এম। ওকে, এটা আমাদের বইয়ের মধ্যে মুখস্থ লিখে দিয়েছে, এটা একটা প্রমাণ আছে। ওকে, এখন আমরা যদি দেখি এফ ইকুয়াল টু আমরা জানি আমাদের এফ যে গ্র্যাভিটেশনাল যে ফোর্সগুলো ক্রিয়েট হয় সবসময় সেন্টার থেকে সেন্টারে যায়, তাই না। অনেকে বলতে পারে যে এইটা তো এটা সারফেসে অবস্থান করতেছে, তার মানে তো রেডিয়াসটা তো 0, তাদের মধ্যে দূরত্ব তো 0, তার মানে আমরা এফ ইকুয়াল টু 0 হওয়ার কথা না। এটা হচ্ছে আমাদের এই স্পেয়ারের সেন্টার থেকে এই স্পেয়ারের সেন্টার থেকে মানে এই পার্টিকেলের সেন্টার থেকে যোগ করবো। যদি আমরা পার্টিকেল তার মানে এরকম না, তাহলে সেন্টার বলতে পার্টিকেলটাকে মেন করবো, মূল পার্টিকেলটাকে। তো তাহলে আমাদের এইখান থেকে দূরত্ব কত আর, তার মানে এখানে নিচে কি আসবে, এখানে স্যার একটা ভুল হয়েছে, আর হবে স্কোয়ার হবে, স্কোয়ার হবে, সরি। ওকে, তাহলে আমাদের জি ইন্টু এম ইন্টু ডিএম, অর্থাৎ এই অংশটুকুর ভর বাই আর স্কোয়ার, তাদের মধ্যে দূরত্ব আর দূরত্ব আর স্কোয়ার। এখন ডিএম এর পরিচয়টা কি, ডিএম এর পরিচয় আমরা কিছুক্ষণ আগে লিখে ফেলছি যে আর বাই এ হোল কিউব ইন্টু এম। এখান থেকে সবগুলো বসাই দিলে আমরা এরকম একটা মান পেয়ে যাবো যে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর কিউব ইন্টু হচ্ছে গিয়ে আর। এখন টোটালটা কিন্তু কনস্ট্যান্ট, জিটা কনস্ট্যান্ট, মানে আমাদের গোলকের যে ভর এটা কনস্ট্যান্ট, পার্টিকুলার যে ভর এটা কনস্ট্যান্ট, আমাদের গোলকের যে মূল রেডিয়াস বড় রেডিয়াস এটা আমাদের কনস্ট্যান্ট থাকতেছে কি ইন্টু আর। এখন তাহলে আমাদের এফটা কার উপর ডিপেন্ডেন্ট, সরণের উপর ডিপেন্ডেন্ট। তো সরণ এবং বল যখন প্রপোর্শনাল সম্পর্কে থাকে তখন আমরা কি বলি, সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হয়। এখন আমরা জাস্ট আমরা মান হিসাব করার কারণে আমরা মাইনাসটা ইউজ করে নাই, মান যেটা আমরা মানে হিসাব মানটা ধরতেছি এখানে আমরা মাইনাসটা ধরে নেই। আর আমরা তো জানি এখান থেকে এই যে বস্তু যখন আস্তে আস্তে সে যখন এদিকে চলে যাবে
আস্তে আস্তে সে যখন মানে সেন্টারে যখন আসবে, যত সেন্টার দিকে আসবে তত তার গতিটা বেশি হবে। হয়তো তো একটা সময় গতি জড়তার কারণে সে নিচের দিকে চলে যাবে। এখন স্টিল তাকে কিন্তু উপরের দিকে টানবে, কেন? ওই যে গ্র্যাভিটেশনাল ফোর্স। কারণ তার মানে আমার তার সরণ হচ্ছে বাইরের দিকে, সারফেসের দিকে, বাট তার তার উপযুক্ত বলটা কোন দিকে? সেন্টারের দিকে। এখানে আমরা একটা মাইনাস ইউজ করলে ভালো হতো। যাই হোক, তো এটা হচ্ছে মূলত আমাদের মাইনাস করে দিই, এটা একটু মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস আমাদের এটাই ইউজ করবো, ঠিক আছে। যাই হোক, দরকার নেই। এটা আলটিমেটলি আমাদের সূত্র এফ প্রপোর্শনাল উইথ মাইনাস এক্স। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল এটা আমাদের সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট করছে। এটা একটা বেশি বড় না। এখন দ্বিতীয় আরেকটা ম্যাথ বলা হয়েছে আমাদেরকে যে sphere radius m percentage এটা asymmetric sphere of radius m has its center from an infinite plane containing solution m and find the dimensional force exerted on the sphere from an infinite plane containing asymmetric sphere of radius a mass m has its center a distance b from n अच्छा a symmetric sphere of radius a m mass m and has its center a distance b from an infinite plane containing uniform distribution of mass find the gravitational force exerted on the sphere। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের একটা ইনফিনিট তল থেকে একটা ইনফিনিট তল অনেকগুলো চার্জ ক্যারি করতেছে। এটা একটা ইনফিনিট তল, অনেকগুলো চার্জ ক্যারি করতেছে। এখন এই তল থেকে বি ডিস্টেন্সে একটা স্পেয়ার অবস্থান করতেছে। যে স্পেয়ারের আমাদের ভর হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল এম, ঠিক আছে, ক্যাপিটাল এম।